ওকে, ঠিক আছে। তো আমাদের গুগল অ্যাডসের যে বিডিং স্ট্র্যাটেজিগুলো আছে না, এইটা বোঝার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, প্রথমত গুগল অ্যাডস অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট থেকে শুরু করে এভরিথিং আমাদের অডিট করতে হবে। হ্যাঁ, তো আমরা যদি এই ফানেলিং সিস্টেমটা বুঝি, তার আগে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আমরা যার কাজ করব বা যেই ক্লায়েন্টের হয়ে কাজ করব, তার গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে শুরু করে গুগল ট্যাগ ম্যানেজার, জিএফও সবগুলো আমরা কি করব, অডিট করব। তো অডিট করার জন্য এই অডিট রিপোর্ট বা গুগল অ্যাডস অ্যাকাউন্ট অডিট অ্যান্ড অপটিমাইজেশন টেমপ্লেটটা আমরা বুঝবো। আমরা এগুলো বোঝার পরে দেন আমরা যাব কোথায়, বিডিং স্ট্র্যাটেজি। কোন বিডিং স্ট্র্যাটেজি কখন কাজ করব, কীভাবে কাজ করে, সবগুলো এখানে আছে। যেমন ম্যানুয়াল সিপিসি, তারপরে গুগল অ্যাডস বিডিং স্ট্র্যাটেজি সাধারণত ধারণা মানে কত প্রকার হতে পারে। একটা হচ্ছে ম্যানুয়াল বিডিং, একটা হচ্ছে অটোমেটেড বিডিং। দেন এখান থেকে নিচে আসবো, তারপরে এনহ্যান্স সিপিসি কি, ম্যাক্সিমাইজ ক্লিকস কি, ম্যাক্সিমাইজ কনভার্সন কি, টার্গেট সিপিএ কাকে বলে, কিভাবে কাজ করে, সুবিধা কি অসুবিধা কি। দেন আমরা এগুলো কিভাবে পরিবর্তন করতে পারবো। আমরা যদি ট্যাব 2-এ যাই বা 2 নম্বর ট্যাবে যাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক কিছু বিষয় এখান থেকে আজকে জানবো আর কি। এবং এই যে দেখেন নিচে যদি চলে আসি, তাহলে দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা কীভাবে আমাদের বিডিংটা কী করবো, চেঞ্জ করবো। দেখেন, হাউ ডু আই চেঞ্জ দ্য বিডিং স্ট্র্যাটেজি ইন গুগল অ্যাডস। মানে আমরা যখন প্রথম অবস্থায় ক্যাম্পেইন রান করি, আমি যদি এখানে যাই, আচ্ছা প্রথমে আমরা ওই যে অডিট রিপোর্টটাকে একটু মানে বোঝার চেষ্টা করি, দেন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, মার্কেটিং ফানেল বা গুগল অ্যাডস বিডিং স্ট্র্যাটেজি কীভাবে কাজ করে। ওকে, ট্যাব 1-এ আসলাম, এই যে এটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি অ্যাকাউন্ট অ্যাক্সেস। তো সর্বপ্রথম আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে কাজ করতে হলে আপনার কী লাগবে, প্রথমে গুগল অ্যাডস বা এটাকে অ্যাডওয়ার্ড নামেও পরিচিত কিন্তু। হ্যাঁ, আগে ছিল গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস, বাট এখন সেটা গুগল অ্যাডস নামে পরিচিত। তারপরে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। আপনি যে কনভার্সন ট্রেকিং করবেন, গুগল অ্যাডস কনভার্সন ট্রেকিং বা গুগল অ্যাডস রিমার্কেটিং বা ডাইনামিক রিমার্কেটিং সেট আপ করবেন, তার জন্য আপনার কি লাগবে, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস লাগবে। এর পাশাপাশি গুগল অ্যানালিটিক্স ফর, মানে আপনি এই যে এখান থেকে গুগল অ্যাডস থেকে আপনি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে বিভিন্ন ট্যাগ ট্রিগার ভেরিয়েবল তৈরি করলেন। এখন ওই বিষয়গুলো আবার অ্যানালাইসিস করার জন্য আমরা কোথায় পাঠাই দিই, গুগল অ্যানালিটিক্স ফোরে পাঠাই দিই বা জিএ4-এ পাঠাই দিই। তো ওইটার অ্যাক্সেস নিতে পারেন যদি আপনি গুগল অ্যানালিটিক্স ভালোভাবে শিখেন বা অ্যানালাইসিস বিষয়ে আপনার ভালো জানা থাকে তাহলে। কিন্তু ওই যে কনভার্সন ট্রেকিং করার জন্য আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আর গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিলেই হয়ে যায় আর কি। কিন্তু আপনি যে বিষয়গুলো করলেন এখানে, ওইটাই আবার পাঠিয়ে দিতে হয় এইখানে, ওটা পরবর্তীতে মানে ডিসিশন মেকিং করার জন্য। তো এটা গেল। তারপরে বলতেছে দেখেন, মানে এটা অডিট রিপোর্ট নিয়ে কথা বলতেছি। আর অপটিমাইজেশন করতে হলে আমাদের গুগল অ্যাডসের যে বিডিংগুলো আছে, বিডিং স্ট্র্যাটেজি, ওগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। হ্যাঁ, নাহলে তো আমরা অপটিমাইজেশন করতে পারবো না, কারণ গুগলের অনেকগুলো মানে বিডিং স্ট্র্যাটেজি আছে। কোন বিডিং স্ট্র্যাটেজি কীভাবে কাজ করে, কোনটা অটোমেটেড, কোনটা ম্যানুয়াল বলতে আপনার হাতে কন্ট্রোল থাকবে, আর যেটা অটোমেটেড সেটা গুগলের মানে এআই বা গুগল অ্যাডসের যে এআই সে নিজে কাজ করবে, মেশিন লার্নিং। হ্যাঁ, ওকে। তো আমরা অডিট বা অপটিমাইজেশন টেমপ্লেটটা আগে বুঝি। তো এখানে দেখেন কনভার্সন ট্রেকিংয়ের মধ্যে দেখেন এই বিষয়গুলো ভালোভাবে বা প্রপারলি সেট আপ করা আছে কিনা বা ট্র্যাকিং করা আছে কিনা, তাহলে এটা গেল। তারপর আসতেছে কি অ্যাকাউন্ট স্ট্রাকচার এবং বাজেট অ্যালোকেশনের মধ্যে এই বিষয়গুলো থাকে যে হুইচ ক্যাম্পেইন আর কারেন্টলি রানিং। তারপরে বলতেছে কি ইজ মোর বাজেট অ্যালোকেটেড টু দ্য হাই পারফরমেন্স ক্যাম্পেইন। এর পাশাপাশি দেখেন আর ক্যাম্পেইনস সেগমেন্টেড বাই প্রোডাক্ট, সার্ভিস টাইপ অর টার্গেট লোকেশন, এই ধরনের বিষয়গুলো থাকে। তারপরে কি বলতেছে এখানে অ্যাকাউন্ট স্ট্রাকচারের পরে আমরা দেখতে পাচ্ছি যে অটো অ্যাপ্লাই রেকমেন্ডেশনস, মানে যেগুলো গুগল থেকে অটো রেকমেন্ড করে ওগুলো আপনি কি অ্যাপ্লাই করতেছেন কিনা, এগুলো অবশ্যই কী করতে হবে, টার্ন অফ করে দিতে হবে, নাহলে কিন্তু আপনার টাকা পয়সা খরচ হবে কিন্তু রেজাল্ট তেমন আসবে না আর কি। দেন বলতেছে কি অডিয়েন্স, এখানে দেখেন আর কাস্টম অডিয়েন্সেস ক্রিয়েটেড ফর ফিউচার রিমার্কেটিং পারপাস। হ্যাঁ, মানে আপনি যে রিমার্কেটিং করলেন, ওই রিমার্কেটিং করার পরে কিন্তু যতগুলো অডিয়েন্স আসলো ওই ধরনের অডিয়েন্স কিন্তু তৈরি করা যায় কোথায়, গুগল অ্যাডসে। তারপর কি বলতেছে কমন নেগেটিভ কিওয়ার্ডস, আপনার নেগেটিভ কিওয়ার্ড রাখতে হবে, নাহলে কিন্তু ওই আপনার সার্চ টার্মের মধ্যে নেগেটিভ কিওয়ার্ড যদি আসে তাহলে আপনার টাকা পয়সা খরচ হবে কিন্তু আপনি তো রেজাল্ট পাবেন না, কারণ অনেকেই আছে ফ্রিতে খুঁজে, আপনি তো ফ্রিতে সার্ভিস বা প্রোডাক্ট সেল করবেন না বা কাউকে দেবেন না, তাই না? তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো অডিট করার সময় লাগবে আপনার। তারপরে বলতেছে কি সেটিংস, মানে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি নাই। আচ্ছা, এখানে দেখেন সেটিংসের আপনারা দেখেন ইজ কারেক্ট মার্কেটিং অবজেক্টিভ সিলেক্টেড, মানে আমরা যখন ক্যাম্পেইন তৈরি করি তখন আমাদের ক্যাম্পেইন টাইপ থাকে না, সেটা সার্চ হইতে পারে, শপিং হইতে পারে, ডিসপ্লে হইতে পারে। হ্যাঁ, আরও বেশ কয়েকটা অবজেক্টিভ আছে না আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে, ওইটাই বলতেছে এখানে যে
ইজ দ্য কারেক্ট মার্কেটিং অবজেক্টিভ সিলেক্টেড। তারপরে কি বলতেছে, আর প্রপার কনভার্সন সিলেক্টেড ইন ক্যাম্পেইনস গোল। আমাদের ক্যাম্পেইনস গোল মানে আমরা দেখতে পারি না, কনভার্সন যখন ট্র্যাকিং করি তখন আমাদের গোল কি থাকে, মেইন গোল বা প্রাইমারি হিসেবে আমরা কোনটা রাখি, পারচেজ। আর লিডের ক্ষেত্রে লিড। তারপর কি বলতেছে, আর নেগেটিভ কিওয়ার্ডস এডিট, মানে আপনাকে নেগেটিভ কিওয়ার্ডগুলো এডিট করতে হবে। কিন্তু এটা প্রথম অবস্থায় খুব একটা বেশি আইডেন্টিফাই করা যায় না নেগেটিভ কিওয়ার্ডটা, বাট যখন আমরা ক্যাম্পেইন রান করি দেন ওইখান থেকে আমরা কিন্তু দেখতে পাই সার্চ টার্ম কি বা কোন ধরনের কিওয়ার্ডে কীরকম টাকা পয়সা খরচ হচ্ছে এবং কনভার্সন আসতেছে। দেন আসতেছে অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপে কী কী থাকে, অ্যাড গ্রুপের মধ্যে আমরা কী দিই, কিওয়ার্ডস দিই। তো দেখেন যে হুইচ অ্যাড গ্রুপ ইজ পারফর্মিং দ্য বেস্ট, মানে অ্যাড গ্রুপ কিন্তু আমরা একের অধিক তৈরি করতে পারি। আমরা যখন ক্যাম্পেইন স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু দেখছিলাম অ্যাড গ্রুপের মধ্যে আমরা একের অধিক অ্যাড গ্রুপ তৈরি করতে পারবো। তারপরে কি বলতেছে, আর অল অ্যাড গ্রুপস গেটিং আ প্রপার চান্স টু স্পেন্ড দ্য বাজেট, মানে আপনার অ্যাড গ্রুপের মধ্যে আপনার যে কিওয়ার্ডগুলো আছে ওগুলোর মধ্যে কি মানে প্রপারভাবে টাকা পয়সা খরচ করার জন্য সেই কিওয়ার্ডগুলো পাচ্ছে কিনা, কে, গুগল। তারপর কি বলতেছে, কিওয়ার্ডস হুইচ কিওয়ার্ডস আর পারফর্মিং বেস্ট, মানে আপনার সব ধরনের কিওয়ার্ডের তো সবসময় সার্চিং হবে না, মানুষের যখন যেটা প্রয়োজন হয় তখনই তো সেটা সার্চ করে। সেই ক্ষেত্রে কোন কিওয়ার্ডটা ভালো পারফর্ম করতেছে বা কি ভালো রেজাল্ট আসতেছে ওই কিওয়ার্ডের আন্ডারে। তারপর কি দেখতে পাচ্ছেন, আর বিট ইনক্রিজ ফর হাই পারফর্মিং কিওয়ার্ড। এই যে এই বিষয়টা যখন আসলো না, যে আপনার যেই কিওয়ার্ডের আন্ডারে বেশি মানুষ আসতেছে তাহলে ওই কিওয়ার্ডের উপরে আমরা বিডিংটা কি বাড়াই দেবি, মানে ওই কিওয়ার্ডের আন্ডারে টাকা পয়সা বেশি দিব, তাহলে আমাদের কনভার্সন বেশি আসবে। তো ওইটাও আমরা দেখবো কখন, যখন আমরা বিডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। সেই জন্য বললাম যে আমাদের এই অডিট বা অপটিমাইজেশন টেমপ্লেটটা একটু আলোচনা করা প্রয়োজন। দেন আসতেছে কি সার্চ টার্মস, রিভিউ সার্চ টার্মস অ্যান্ড অ্যাট ইররিলেভেন্ট সার্চ টার্মস অ্যাজ নেগেটিভ কিওয়ার্ডস, মানে যেগুলো আমাদের সার্চ টার্মের মধ্যে আমাদের রিলেভেন্ট না, আমাদের সার্ভিস বা প্রোডাক্ট রিলেভেন্ট না, বা আমাদের যে ধরনের ওয়েবসাইট আছে সেই ধরনের ওয়েবসাইটে যে প্রোডাক্ট বা সার্ভিসগুলো আছে ওগুলো কি রিলেভেন্ট না, ইরিলেভেন্ট, তাহলে ওই ধরনের কিওয়ার্ডগুলো আমরা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে কি করব, এডিট করব। এখন কোথায় এডিট করব, এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসেন, আসার পরে আমরা ক্যাম্পেইন পাবলিশ করার পর কোথায় পাই, এই যে ক্যাম্পেইনসের আন্ডারে পাই। আচ্ছা আমি ক্যাম্পেইনসে ক্লিক করলাম, দেখেন এটা অনেক আগে পাবলিশ করছিলাম কিন্তু এটা এখন পজ করা আছে। যাই হোক আর কি, আমরা কাজকর্ম করতে পারবো, পজ করা থাকবে আর কি করা থাকতে হবে। হ্যাঁ, ওই যে এখানে সিলেক্ট করলাম, প্রথমে সিলেক্ট করে কি করব, ওই যে দেখেন সেটিংসের মতো আইকনটা আছে না, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসবে যেগুলো আপনি স্টেপ বাই স্টেপ বা A to Z করে আসছেন। ঠিক আছে, ক্যাম্পেইন তৈরি করার কি, ক্যাম্পেইন কি একটা দুইটা ক্লিকে ক্যাম্পেইন তৈরি হয়ে যায়? অবশ্যই না। এখানে আসলো না কেন, নেটওয়ার্ক ইস্যু, এখনো লোডিং নিচ্ছে। আচ্ছা এই যে আসছে। তো দেখেন এখানে কিন্তু নেগেটিভ কিওয়ার্ড নামে একটা কথা আছে। আমি অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করলাম, করার পরে একটু ওই যে দেখেন এখানে ব্রড ম্যাচ কিওয়ার্ডস, এখানে নেগেটিভ কিওয়ার্ডস নামে একটা অপশন থাকার কথা। ও আচ্ছা, ওইটা আমরা অ্যাড গ্রুপের মধ্যে পাবো। কোথায়? অ্যাড গ্রুপে। হ্যাঁ, আমি তো ক্যাম্পেইনসে ছিলাম। হ্যাঁ, এই যে অ্যাড গ্রুপে আসেন, এখানে ক্লিক করেন, আবার সেটিংস আইকনে ক্লিক করেন। এডিশনাল সেটিংস মেবি আমাদের ক্যাম্পেইন টাইপ, অ্যাড গ্রুপ সব ঠিক আছে। তারপর এই যে দেখেন বিডিং অপশনটা নিয়ে ইন ডিটেইলসে কথা বলবো, কিন্তু এইখানে নেগেটিভ কিওয়ার্ড বিষয়টা আসলো না কেন? আচ্ছা এইখানে ক্লিক করেন, ওই যে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আছে না, দেখেন আমরা কিন্তু অ্যাড গ্রুপে কিওয়ার্ড পাইলাম। এখানে আমি নিচে আসি, অনেকগুলো কিওয়ার্ড আছে কিন্তু এখানে। তো একটু আগে যে বিষয়টা আমরা অপটিমাইজেশন যে টেমপ্লেটটা আছে এখানে দেখছিলাম কি, যেগুলো ইরিলেভেন্ট ওগুলো আমরা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করব। তো ধরে নিলাম এইটা হচ্ছে আমার নেগেটিভ কিওয়ার্ড, ওই যে এখানে ক্লিক করেন, অথবা এই যে এখানে ক্লিক করেন এডিটে ক্লিক করে দেখেন আপনি যদি এটা মানে বিটটা বাড়িয়ে দিতে চান তাহলে আপনি বাড়িয়ে দিতে পারবেন। এই যে দেখেন চেঞ্জ ম্যাক্স সিপিসি বিটস, তারপরে এখানে নিয়ে আসলে আরও অনেকগুলো অপশন আছে। ওকে, আচ্ছা বাদ নেই, আমরা নেগেটিভ কিওয়ার্ড পরে শিখবো, এটা অন লাগতেছে আপাতত। তারপরে অ্যাড কপি। হ্যাঁ, আপনার অ্যাড কপি বলতে আপনার যে মেইন অ্যাডটা, হ্যাঁ ওটার যে হেডলাইন থেকে শুরু করে ডিসক্রিপশনগুলা,
ওগুলো ভালোভাবে আছে কিনা, রিলিভেন্ট কিনা। ইরিলিভেন্ট হলে কিন্তু ক্যাম্পেইন ভালো পারফরমেন্স করবে না। তারপরে যদি দেখেন সিটিএ মানে কি বলেন তো? ক্লিক থ্রু রেট। না না না, সিটিআর মানে ক্লিক থ্রু রেট, কিন্তু সিটিএ বলছি আমি। সিটিএ মানে কল টু এক্সট্রাটিং, সিটিএ মানে কল টু অ্যাকশন। হ্যাঁ, আপনার কল টু অ্যাকশনটা ঠিকঠাক আছে কিনা মনে হারিয়ে ফেলছেন? হ্যাঁ। তারপরে কি বলতেছে দেখেন, ডু উই মেনশন বেনিফিটস ইন দ্য অ্যাড কপি, মানে আপনার প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক, আপনি যদি আপনার অডিয়েন্স বা কাস্টমারকে বোঝাইতে না পারেন বা মেনশন করতে না পারেন যে তোমার এই প্রোডাক্টে এই বেনিফিট হবে, তাহলে কি সে কিনবে? আপনি তো কিনবেন না, আপনি যদি প্রোডাক্টের ফিচার বা বেনিফিট সম্পর্কে না জানেন। ওটাই বলা হচ্ছে এখানে। তারপর কি বলতেছে, ডাজ দ্য অ্যাড কপি ম্যাচ দ্য কারেক্ট অন দ্য ল্যান্ডিং পেজ, মানে আপনার অ্যাড কপির মধ্যে আপনি যেই সমস্ত কথাবার্তা বলতেছেন ওইটা আপনার ল্যান্ডিং পেজে আছে কিনা। আমি ল্যান্ডিং পেজ এইটাতে যাই যদি একটু, গ্লোরিয়া, এই যে গ্লোরিয়া, তো এটা আমাদের ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে। তো এখানে আমাদের যে ধরনের প্রোডাক্টগুলো আছে, এখানে উইন্টার সেল এই ধরনের প্রোডাক্ট এখন তারা সেল করতেছে। তো এখানে আপনি উইন্টার সেলের প্রোডাক্ট রাখছেন, কিন্তু আপনি যদি এখানে ওইটা না দেন তাহলে কি এটা রিলেভেন্ট হইলো? ওই জন্যই বলতেছে যে ওটা ম্যাচ করতে হবে। আপনার যেই প্রোডাক্ট ল্যান্ডিং পেজে থাকবে ওই ধরনের প্রোডাক্টই এখানে আপনাকে দিতে হবে বা ওই ধরনের কথাবার্তা বলতে হবে। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছেন। এরপরে বলতেছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ বলতে যে আর প্রপার ল্যান্ডিং পেজ টার্গেটেড, মানে ল্যান্ডিং পেজে আসার পরে আগের দিন কিন্তু অনেকগুলো আলোচনা করছিলাম যে এখানে কি লোডিং টাইম হাই নাকি, মানে অনেকক্ষণ ধরে যদি ঘুরতেই থাকে তাহলে একটা ইউজার কি এটা ভালো হিসেবে নিবে না খারাপ হিসেবে নিবে? সে ব্যাক করে বা সে কেটে দিবে বিরক্ত হয়ে, যে এত লোডিং নিলে আমি কখন দেখবো, আমার তো সময় নাই, এরকম বিষয়টা আর কি। হ্যাঁ, অ্যাড এক্সটেনশন। তারপর বলতেছে কি অডিয়েন্স অ্যান্ড ডেমোগ্রাফিক্স, এই ধরনের আমরা বিষয়গুলো পাই কিন্তু টার্গেটিংয়ের সময়। তারপর ডিভাইস, আমরা কি শুধু এই যে ল্যাপটপ বা স্মার্টফোন, মোবাইল ফোন, তারপরে লোকেশনের বিষয়টা থাকে। অ্যান্ড দেন সর্বশেষ পাস্ট পারফরমেন্স আর কি, মানে আগে এই গুগল অ্যাকাউন্টটা কতদিন আগে খোলা হয়েছিল এবং আগে কোনো ধরনের ক্যাম্পেইন রান করা হয়েছিল কিনা, বা আগে যদি কোনো ধরনের ক্যাম্পেইন রান করা থাকে তাহলে ওগুলো কীরকম পারফর্ম করছিল আর কি, কীরকম রেজাল্ট আসছিল, ওই বিষয়গুলো। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি যে অপটিমাইজেশন বা অডিট রিপোর্ট শিটটা দেখলাম বা বুঝলাম। দেন আমরা আসতেছি গুগল অ্যাডস বিডিং স্ট্র্যাটেজি ইন বাংলা, মানে আপনি কোন সময় কোন কিওয়ার্ড বা কোন বিডিংটা আপনি সিলেক্ট করবেন। ওকে, আমরা প্রথমত কথা আসলাম বলেন তো, গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসলাম। তো আসার পরে আমরা যে কোনো ক্যাম্পেইন রান করার সময় কোথায় ক্লিক করি? ক্যাম্পেইন, ক্যাম্পেইন, আমি ক্যাম্পেইন রান করব, তাহলে কোথায় ক্লিক করব? হ্যাঁ, ক্যাম্পে, দেন তা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। এটা কিন্তু আমি ম্যানেজার অ্যাকাউন্ট থেকে সব কিছু ম্যানেজ করতেছি। হ্যাঁ, তো আমি ধরে নিলাম এখানে আমার অনেকগুলো আছে, অনেক ক্লায়েন্টের গুগল অ্যাডসের অ্যাক্সেস আছে। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকটাই আমার না। এই যে দেখেন এটা হচ্ছে পারভেজ লার্নিং স্কুল বিডি, তারপরে এইটা, তো আমি ধরে নিলাম এইটা। আমি এই যে মাঝখানেরটা আছে না, প্রত্যেকটার নাম্বারগুলো আলাদা আলাদা কিন্তু দেখেন। 058, এটা হচ্ছে 05, এটাও আবার এর দেখাচ্ছে কেন? ও, এটা হচ্ছে আমারটা দেখাচ্ছে, এই যে দেখেন 058, মানে আমার ম্যানেজার অ্যাকাউন্টটা দেখাচ্ছে। হ্যাঁ, ওইটা দেখাচ্ছে, আমি ওইটাই বলতেছি। ওই যে মানে এখানে যখন আমি ভিজিট করবো তখন কিন্তু দেখতে পাবো তার ইয়াটা। হ্যাঁ, ওকে, তাহলে আমি এই যে আমার ম্যানেজার অ্যাকাউন্ট থেকে, মানে এমসিসি অ্যাকাউন্ট থেকে, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে এমসিসি, আর পূর্ণ নাম হচ্ছে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, তারপরে আমি সিলেক্ট করলাম কি, তো ধরে নিলাম আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ সেলস, আমি সেলসে ক্লিক করলাম। তারপর কি আসতেছে, এই যে দেখেন আমাদের গোল কি অ্যাড টু কার্ট, পারচেস, সাবমিট ফ্রম, এই ধরনের কথাবার্তা আর কি। হ্যাঁ, তো এটা তো আমরা জানি, মোটামুটি ট্র্যাকিং করছিলাম, জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তো স্কেলের পরে দেখেন আমাদের ক্যাম্পেইন টাইপ কি। হ্যাঁ, তো যে দেখেন সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল করবেন কিন্তু। হ্যাঁ, নাহলে পরবর্তীতে সমস্যা হবে। তো ধরে নিলাম আমি সেলস ক্যাম্পেইন চালাবো, গুগল সার্চ ক্যাম্পেইন টাইপ হবে। সার্চ করে মানুষ যদি এই ধরনের প্রোডাক্ট হিসেবে সার্চ করে বা স্কিন কেয়ার রিলেটেড অথবা উইন্টার যে বিভিন্ন যে ইয়াগুলো আছে বিষয়গুলো, হ্যাঁ, তো ওগুলো লিখে সার্চ করলে সেজন্য আমার ক্যাম্পেইনটা পায় আর কি। তো জাস্ট সার্চে ক্লিক করলাম, আবার কি করবো, সার্চে ক্লিক করার পর ওই যে দেখেন আমরা কি চাই, আমরা চাই ওয়েবসাইট ভিজিটস। আমরা কি যে ফোন কল নিয়ে আসবো, এটা এখানে কি ফোন কল করে অর্ডার প্লেস করবে?
নাকি এই ল্যান্ডিং পেজে আসার পরে সে অর্ডার করতে পারবে আর কি। হ্যাঁ, তো জাস্ট আমি যে লিঙ্কটা কপি করলাম, কপি করার পর কথা রাখবো, ওই যে দেখেন প্রথমের অপশনটা ক্লিক করব। এর আগে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিন্তু এই অপশনটা আমরা দেখি নাই, আজকে ফার্স্ট টাইম। কারণ এই মানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট অনেক আগে। হ্যাঁ, এটাতে আমি অনেক প্র্যাকটিস করেছিলাম, গুগলে আসে এখানে যে এইটা ক্লিক করলাম, ওয়েবসাইট ভিজিট। কারণ এই ধরনের ই কমার্স বেস ওয়েবসাইট আমরা কি করব, আমাদের এই ল্যান্ডিং পেজটা আমরা তৈরি করছি কেন, বিভিন্ন ভিজিটর আসবে, কারণ আমার এখানে কন্টেন্ট আছে, আমাদের প্রোডাক্টের ইমেজ আছে, প্রোডাক্ট সে মানে দেখতে পাচ্ছে, এইখানে আসার পরে সে কী করবে, অর্ডার করবে। তো সেই জন্য আমি এই যে ডোমেইন নেম সহ ইউআরএলটা কপি করলাম, তারপর কোথায় রাখবো, এই যে দেখেন ওয়েবসাইট ভিজিট অপশনটা ক্লিক করার পর এখানে রাখলাম, রাখার পরে জাস্ট কন্টিনিউ। কিন্তু যদি সেটা ওই যে সার্ভিস বেস বিজনেস হয়, মানে সার্ভিস প্রোভাইড করে, সার্ভিসে কি এখানে সে অ্যাড টু কার্ট দিয়ে যে কেউ পারচেস করলে কি সার্ভিসটা পেয়ে যাবে, যাবে না। তো ধরে নিলাম একজন কেউ ফ্ল্যাট বিক্রি করবে, হয়তো বা সে ফ্ল্যাটের ছবি বা কিছু বিবরণ মানে দিয়ে রাখতে পারে বা ছোট ডিসক্রিপশন দিয়ে রাখতে পারে, কিন্তু ফুলফিলভাবে জানতে হলে তো এখানে তার ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে তখন আমরা গুগল অ্যাডসের মাধ্যমে যে দেখেন ফোন কল, ঠিক আছে, তার ফোন কল যখন আমরা আমাদের ওই রকম মানে ক্লায়েন্টের কাজ আসবে বা পাবো, তখন আমরা ফোন কল দিব। যখন ফোন কল আপনি দিবেন না, তখন গুগল অ্যাডস কনভার্সন ট্রেকিং হিসেবে কিন্তু কলস অনলি অ্যাডস কনভার্সন ট্রেকিং করতে হবে আপনি, ওই ধরনের কনভার্সন ট্রেকিং করতে হবে। আর ওইটাও আমরা যেভাবে কনভার্সন ট্রেকিং করছিলাম, গুগল অ্যাডস কনভার্সন ট্রেকিং মনে নাই, কনভার্সন ট্রেকিং মনে নাই, গুগল অ্যাডস কনভার্সন করছিলাম, ওইখানে আমরা কিন্তু আমি বিষয়টা বোঝাতে পারি নাই মেবি। আচ্ছা দাঁড়ান, আমি google.ads.google.com যাচ্ছি, সাইন ইনে ক্লিক করলাম। এটা আমি ম্যানেজার অ্যাকাউন্টে ছিলাম, এখন আমি আমার মেইন গুগল অ্যাডস অ্যাকাউন্টগুলো আছে না, ওইখানে যাবো, যে এইটা উপরেরটা ক্লিক করলাম। এখন যতটুকু মনে আছে ততটুকুই শেয়ার করবেন। এখন বলেন তো আমি কনভার্সন ট্রেকিং বা গুগল অ্যাডস কনভার্সন ট্রেকিং করার জন্য কোথায় ক্লিক করবো, এখানে আসার পরে বলবেন আর কি, আমি প্রশ্নটা আগেই করলাম। এখন কনভার্সন ট্রেকিং করার জন্য কোথায় ক্লিক করতে হয় বলেন, মনে নাই, মনে হারিয়ে ফেলছেন, তাহলে তো অনেক সমস্যা। ওই যে দেখেন গোলসে ক্লিক করবেন, তারপরে কনভার্সন, তারপরে সামারি। মনে হারিয়ে ফেলছে, সমস্যা নাই, রিভিশন দিতে পারবেন এখন। তো গোলসে ক্লিক করলাম, ওই যে দেখেন ক্রিয়েট কনভার্সন অ্যাকশন। তো দেখেন আমরা কিন্তু এর আগে করছিলাম যে মিলন পারচেস, তারপরে এই ভাইয়ের নাম দিয়েছিলাম, আপনার নাম দিয়েছিলাম, অ্যাড টু কার্ট। তো এইখানে আসার পরে এই যে এইখানে ক্লিক করবেন, ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ক্লিক করেন। এইখানে আপনি পাবেন আপনি কোন ধরনের কনভার্সন ট্রেকিং করবেন। হ্যাঁ, এখানে আমি ক্লিক করলাম, ওই যে দেখেন ফোন কলস আসছে। এই বিষয়টা আমি এখন একটু আগে বললাম আর কি, যখন আমার ক্লায়েন্টের ওই ধরনের বিজনেস হবে বা সার্ভিস ওয়াইজ, মানে সে সার্ভিস প্রোভাইড করে, তো সার্ভিস প্রোভাইড করার জন্য তো সে মানুষের লিড কালেক্ট করবে বা ফোন কল দিয়ে মানে ডিটেলস জানতে চাইবে। তখন আমরা এর আগে আমরা যখন কনভার্সন ট্রেকিং করছিলাম না, তখন এটা জাস্ট আমরা দিয়েছিলাম, কিন্তু যখন কলের বিষয়টা হবে তখন আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেনি এইভাবে ধরে নিলাম যে প্রত্যেকটা কলের জন্য কি একটা কনভার্সন হিসেবে কাউন্ট হবে। তো আপনি ওইটাই দিবেন যে কলস ফ্রম অ্যাডস ইউজিং এক্সটেনশন, মানে যখন কেউ সার্চ করবে না, সার্চ ক্যাম্পেইনই সার্চ করবে, কিন্তু ওইখানে নিচে কলের নাম্বার মানে কল নাম্বার, ফোন নাম্বার বা কল দেওয়ার মতো অপশনটা চলে আসবে। তো ওই ক্ষেত্রে এই যে প্রথমেরটা, তারপর কি বলতেছে, কল টু আ ফোন নাম্বার অন ইউর ওয়েবসাইট, মানে ওয়েবসাইটে আপনার ফোন নাম্বারটা থাকতে হবে। তো আমি প্রথমেটাই দিয়ে দিলাম আর কি, আমার সার্চ ক্যাম্পেইনটা ওইখানে শো করবে যে কোনো কিওয়ার্ডের আন্ডারে, এবং ওইখানে নিচে ডিসক্রিপশনের নিচে আর কি ওটা কিন্তু হাইলাইট হবে যখন এই যে এই ধরনের কনভার্সন ট্রেকিং করা থাকবে বা কলস অনলি অ্যাডস ক্যাম্পেইন। হ্যাঁ, গুগলে কিন্তু কলস অনলি অ্যাডস ক্যাম্পেইনও রান করা যায়, এটা আমরা পরবর্তীতে শিখি। তো এই বিষয়টা আমি একটু আগে বললাম আর কি, যখন আমরা এখানে ক্যাম্পেইন তৈরি করলাম, সেটা যদি আমাদের ফোন কল হয় তাহলে আমরা ফোন কল দেবো, আর যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করে বিভিন্ন মানে ই কমার্সের ক্ষেত্রে এটা আর কি ওয়েবসাইট ভিজিটস, আর যদি সার্ভিস বেস হয় তাহলে এই যে এই ধরনের কল আর কি। হ্যাঁ, আই হোপ বুঝতে পারছেন। তো কেটে দিলাম, বিষয়গুলো ভুলে গেছেন আপনারা। গলসের আন্ডারে সামারি, হ্যাঁ, কিন্তু সামারিটা প্রথমে আসে না, কিন্তু আমি যে আবার গুগল অ্যাডস ক্লিক করি, ওই যে গলসের আন্ডারে এইভাবে থাকবে, এটা কনভার্সন, তারপরে এই সামারি, এটা আপনি চুপচুপ কেন, দেখতেছি শুনতেছি। ওকে, তো
এখান থেকে ল্যান্ডিং পেজের ইউআরএলটা দেওয়ার পরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের কি অপশন আসবে বলতে পারবেন? হ্যাঁ, আমাদের ক্যাম্পেইনের নাম তো যেটা আছে সেটাই রাখলাম বাই ডিফল্ট, অথবা হ্যাঁ আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। তো ধরে নিলাম উইন্টার সেলস বানানো হয়নি, সেলস ক্যাম্পেইন। আজকে তারিখ কত? 22 ডিসেম্বর। তারপরে আপনার ক্যাম্পেইনে যদি এন্ড ডেট থাকে তাহলে ওটাও দিতে পারেন, যে 3.1 চলে আসছে ডিসেম্বর। হ্যাঁ, ডিসি দিলাম জাস্ট আর কি। হ্যাঁ, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করার পর প্রথমে আমরা যে ব্যক্তি পাচ্ছি এটার নাম কি? বিডিং। এইটা যদি আপনি ভালোভাবে না জানেন তাহলে আপনার ক্যাম্পেইন মানে আপনি পাঠাবেন ক্যাম্পেইনটাকে কোথায়? দিনাজপুর থেকে ঢাকায় পাঠাবেন, কিন্তু সে যদি ঢাকায় না যেয়ে রংপুরে গিয়ে একঠানে থাকে তাহলে কি হবে? তাহলে কি আপনার গোল বা আপনার ইচ্ছা বা স্বপ্নটা পূরণ হইল? হইল না। আপনার চাওয়াও মানে আপনি যেটা চাচ্ছেন ওটা পাইলেন না। সেই ক্ষেত্রে এই যে বিডিংটা আপনার ভালোভাবে জানতে হবে। কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা কি জানেন? যে আমরা প্রথম অবস্থায় যখন ক্যাম্পেইন রান করতেছি, আমি কিন্তু প্রথম থেকেই আসলাম ক্যাম্পেইন তৈরি করবো। আমি তৈরি করার সময় এইখানে জাস্ট এই কয়েকটা বিডিং আমরা পাচ্ছি। হ্যাঁ, কয়েকটা। বাট যখন আমরা অলরেডি ক্যাম্পেইন রান করা আছে বা রান করার পরে তখন কিন্তু আরও বিষয়গুলো আছে। দেখেন আমাদের যদি মানে চাওয়া পাওয়া হয় যে কনভার্সন, দেখেন আমরা কিন্তু এই ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিয়েছি, আর আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ কী ছিল? সার্চ। এবং আমরা কি ক্যাম্পেইন রান করছিলাম? সেলস। তো সেক্ষেত্রে কনভার্সন হিসেবে কাউন্ট হবে, কিন্তু কনভার্সন হিসেবে এটা প্রথম অবস্থায় আপনি দিতে পারতেছেন। এর পাশাপাশি আরও অনেকগুলো বিডিং স্ট্র্যাটেজি আছে যেগুলো আমরা এইখানে পাবো। এখানে আসলাম, এটা একটু ছোট করে নিই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। বিডিং স্ট্র্যাটেজি 14 গোষ্ঠী নাকি? তো আসলাম আর কি। তো গুগল অ্যাডস বিডিং স্ট্র্যাটেজিগুলি আপনার বিজ্ঞাপনের পারফরমেন্স এবং বাজেট ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আমরা এখান থেকে বুঝে নিলাম যে আপনার বিজ্ঞাপনের পারফরমেন্স এবং বাজেট ব্যবস্থাপনায় কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? বিডিং। কেমন বলতেছে? গুগল অ্যাডস বিডিং স্ট্র্যাটেজি আছে যেগুলি ম্যানুয়াল এবং অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি হিসেবে ভাগ করা যেতে পারে। আমি এখানে আপনাকে বিস্তারিতভাবে বিডিং স্ট্র্যাটেজি সম্পর্কে বাংলায় ব্যাখ্যা করে দেব, যাতে আপনি সহজে বুঝতে পারেন কোনটি আপনার ব্যবসার জন্য উপযুক্ত। জাস্ট নিচে স্ক্রলিং করেন। স্ক্রলিং করার পরে এটা কি দেখতে খুব অসুবিধা হচ্ছে? তো 100 করে দিই, 100-এর মধ্যে। তো প্রথমে দেখেন, এখানে কি বলা আছে? গুগল অ্যাডস বিডিং স্ট্র্যাটেজির সাধারণ ধারণা। তারপরে আছে কি? গুগল অ্যাডসের বিডিং স্ট্র্যাটেজি সাধারণত দুটি প্রধান ভাগে বা দুটি প্রধান বিভাগে ভাগ করা হয় বা 2 ভাগে ভাগ করা হয়, সহজ কথায় বলতে গেলে। এখন 2 ভাগের মধ্যে কি? এক নম্বর হচ্ছে বা প্রথমটা হচ্ছে ম্যানুয়াল বিডিং। ম্যানুয়াল বিডিং তো বুঝলাম, এটা মানে আবার কি? যে দেখেন এখানে আপনি নিজে বিড নির্ধারণ করবেন বা করেন। তারপরে অটোমেটেড, এখানে গুগল তার অ্যালগোরিদম ব্যবহার করে বিড অ্যাডজাস্ট করে। বুঝতে পারছেন? যেটা অটোমেটেড সেটা হচ্ছে গুগল তার অ্যালগোরিদম ব্যবহার করে বিড অ্যাডজাস্টমেন্ট করে, কিন্তু যেটা ম্যানুয়াল সেটা আপনার হাতে সব কিছু কন্ট্রোল থাকবে। ওকে, তো আমরা যে ক্যাম্পেইনটা রান করলাম সেটা কি? সার্চ ক্যাম্পেইন বা সেলস। ঠিক আছে, মানে ক্যাম্পেইন টাইপ সার্চ, বা আমাদের ক্যাম্পেইনের কি সার্চ ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন। তো এখানে আসলাম, এই যে দেখেন আমরা কিন্তু প্রথম অবস্থায় ক্যাম্পেইন রান করার সময় জাস্ট কনভার্সন ভ্যালু, ক্লিকস আর হচ্ছে ইমপ্রেশন শেয়ার। কিন্তু এখানে দেখেন অনেকগুলো বিডিং স্ট্র্যাটেজি আছে যেগুলো আমরা কি পাবো? ক্যাম্পেইন রান করার পরবর্তীতে পাবো। ম্যানুয়াল সিপিসি কিভাবে কাজ করে এটা এখানে সম্পূর্ণ এক্সপ্লেন করা আছে। এখন আমরা ওই যে দেখেন ম্যাক্সিমাইজ ক্লিক অথবা ম্যাক্সিমাইজ কনভার্সন। তো ম্যাক্সিমাইজ কনভার্সন আমরা কিন্তু প্রথম অবস্থায় কি পাচ্ছি বলেন তো? জাস্ট কনভার্সন। কিন্তু আমাদের অপটিমাইজেশন পারে যাওয়ার পরে আমরা কি করব? ম্যাক্সিমাইজ কনভার্সন। ঠিক আছে, তাহলে এখন আসেন আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন বুঝি। আমি কিন্তু ক্যাম্পেইন দিয়ে বোঝাচ্ছি, আমি চাইলে কিন্তু এমনিতেও এক্সপ্লেন করতে পারতাম এই বিষয়গুলো, কিন্তু এটা ঠিক হবে না। এখন এখানে কি বোঝার বিষয় কি বলেন তো, বা ফ্যাক্টস কি? যখন আমরা ক্যাম্পেইন রান করি তখন কিন্তু জাস্ট আমরা কনভার্সন হিসেবে পাই, বাট যখন আমি ক্যাম্পেইনটা রান করেই ফেলছি, আমি এটা একটু পরে আসতেছি, হ্যাঁ, জাস্ট এখান থেকে এতটুকু বুঝি। তো এখানে আসেন, আসার পর কি বলতেছে? ম্যাক্সিমাইজ কনভার্সন মানে আমরা অপটিমাইজেশনের ক্ষেত্রে ব্যবহার করব, কিন্তু প্রথম অবস্থায় ক্যাম্পেইন রান করার সময় আমরা জাস্ট কনভার্সন পাচ্ছি আর কনভার্সন ভ্যালু।
তো এই যে এখানে আসেন, দেখেন কনভার্সন কিভাবে কাজ করে, মানে কনভার্সন ম্যাক্সিমাইজ কনভার্সন যে বিডিং স্ট্র্যাটেজিটা আছে এটা কিভাবে কাজ করে। তো প্রথমে দেখেন কিভাবে কাজ করে। গুগল আপনার বাজেটের মধ্যে যতটা সম্ভব বেশি কনভার্সন অর্জন করার জন্য বিড সমন্বয় করে। তাহলে আপনি যেই বাজেটটা দিয়েছেন ক্যাম্পেইনের জন্য, ওই বাজেটের মধ্যে যতটা সম্ভব কি বেশি কনভার্সন অর্জন করার জন্য আপনাকে হেল্প করবে। এখন এখানে ব্যবহার কবে করবেন, যদি আপনার লক্ষ্য কনভার্সন বাড়ানো হয় তবে এটি উপযুক্ত। তো আমাদের এখানে তো সেলস নিয়ে আসতে হবে, নাহলে আমাদের প্রোডাক্ট আমাদের স্টোর রুমে পড়ে থাকবে না। এই জন্য আমাদের যদি আমাদের গোল থাকে যে আমাদের কনভার্সন বাড়ানো, তাহলে হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সনটা কি আমরা দিতে পারি বিড স্ট্র্যাটেজি, কিন্তু ক্যাম্পেইন রান করার সময় আমরা জাস্ট কনভার্সন পাচ্ছি। কনভার্সন দিয়ে যখন আপনি ভালো কনভার্সন পাবেন না, তখন আপনি অপটিমাইজেশন হিসেবে বা অপটিমাইজেশনের পার্ট হিসেবে আপনার ম্যাক্সিমাইজ কনভার্সন বিডিং স্ট্র্যাটেজিটা সিলেক্ট করতে পারেন। এখন পরে পাল্টানো যায় অবশ্যই ওইটা বিষয়ে আমি আসতেছি, জাস্ট এক্সপ্লেন করতেছি ক্যাম্পেইন রান করার পরে আর কি। আর দেখেন এখানে সুবিধা কি, কনভার্সন ফোকাসড। গুগল স্বয়ংক্রিয়ভাবে আপনার বাজেটের মধ্যে সেরা ফলাফল নিয়ে আসবে, মানে বেস্ট বা ভালো ফলাফল নিয়ে আসবে, ওটাকে বলা হচ্ছে সেরা। তারপর কি বলতেছে অসুবিধা কি, এটি কেবল তখনই কার্যকরী যখন আপনার সাইটে ভালো পরিমাণ কনভার্সন ডাটা থাকবে। কনভার্সন ডাটা মানে কি, এই যে আমি বলছিলাম যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করা থাকতে হবে। এই জন্যই মূলত আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং শুরু থেকে ডায়নামিক রিমার্কেটিং করে আসছি। তখন থেকেই তো ডাটা আসা শুরু হবে, কারণ এখানে একটা ইউজার যাওয়ার পরে তার অ্যাক্টিভিটি কি, তো এটা ভালো লাগলো, এটাতে ক্লিক করলো, ক্লিক করার পর এখানে অ্যাড টু কার্ট বা অর্ডার করলো। হ্যাঁ, এটা ইমেজটা এখনো আসে নাই। তো এই যে বিহেভিয়ারটা ওইটা তো কে ট্র্যাকিং করে, কনভার্সন ট্র্যাকিং, ওইটা আমাদের আগে করে আসতে হবে। ওই জন্য এখানে বলা আছে যে আপনার কিন্তু কি আপনার সাইটে ভালো পরিমাণ কনভার্সন ডাটা থাকতে হবে, আদারওয়াইজ আপনি এটা ভালো কাজ করবে না। এই যে পিক্সেলটা রাইট, হ্যাঁ হ্যাঁ, পিক্সেলটার মতোই। কারণ আপনি যদি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং না করে রাখেন, তাহলে তো এই ডাটাগুলো সে ট্র্যাকিং করতে পারবে না, বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কনভার্সন যেটা আছে সেটা রাখলাম। রাখার পরে কি করব, জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে যা যাব, মানে এগুলো তো আমরা জানি, নেটওয়ার্ক কোথায় কোথায় দিব, তারপর লোকেশন নিয়ে ডিটেলসে আলোচনা করেছি না? হ্যাঁ, কিন্তু আমাদের আজকে মূল বিষয়টা হচ্ছে বিডি। আমরা প্রথম অবস্থায় কনভার্সন পাইলাম, তারপরে ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা রাখলাম, জাস্ট নেক্সটে ক্লিক করলাম। হ্যাঁ, এখন এখানে বলতেছি কি তোমার কিওয়ার্ড বা এই যে আমরা এখন কোথায় আছি। তো এখানে দেখেন আমি যদি এটা যে এই ল্যান্ডিং পেজটা আছে না, এসের মাধ্যমে যদি আমি এখান থেকে কিওয়ার্ড নিতে চাই, তাহলে দেখেন আমাদের ওইখান থেকে কয়েকটা কিওয়ার্ড সে নিয়ে আসলো এখানে। হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক। কিন্তু এইগুলাই কি আপনার কিওয়ার্ড হবে? অবশ্যই না, আপনাকে রিসার্চ করতে হবে, বা আপনার এখানে যত ধরনের প্রোডাক্ট আছে ওই ধরনের প্রোডাক্টের কি কিওয়ার্ড বের করতে হবে, মানুষ যেগুলো লিখে সার্চ করতে পায়। আই হোপ বুঝতে পারছেন। তো অ্যাপ্লাই অলে ক্লিক করলাম, অথবা দেখেন এই যে আমাদের এটা চলে আসছে আর কি। তো জাস্ট এইখান থেকে যখন আমরা ক্যাম্পেইনটা রান করেই ফেলি বা হেডলাইন ডিসক্রিপশন দিয়ে থাকি, এগুলো নিয়ে তো আর কথা বলতে হবে না, কারণ হেডলাইন আমরা 30 ক্যারেক্টারের উপরে দিতে পারবো না, আর যেটা ডিসক্রিপশন এটা হচ্ছে 90 ক্যারেক্টার, এই যে 90 ক্যারেক্টার্স। ওকে, আর এক্সটেনশন নিয়ে অন্য দিন কথা বলবো। এক্সটেনশন জাস্ট এই যে ডানে ক্লিক করেন এবং নেক্সটে ক্লিক করেন। এরপর আসতেছি কি বিষয়, বাজেটিংয়ের বিষয়টা। আমরা কিন্তু বাজেটিংয়ের বিষয়টা নিয়েও কী করছিলাম, কথাবার্তা বলছিলাম না? ওই যে ফরকাস্ট নামে একটা অপশন ছিল, বলছিলাম, আপনাদের মনে নাই হয়তো বা। আমরা কত বাজেট দিব ওইটা আমরা ফরকাস্ট করে জানতে পারি না? পারি। তো দেখেন আমাদের এটা নেক্সটে ক্লিক করলে কিন্তু এটা রিভিউ হয়ে যাবে, এবং কি আমাদের টাকা পয়সা নাই, আমাদের কার্ড এড কোনো এটা পাবলিশ হবে না। তো ধরে নিলাম ওই যে দেখেন আমার প্রত্যেকটা স্টেপ চলে আসছে, কিন্তু এইটা ভোগাস গেটওয়ের অপশন নাই, এটা গুগলের সেপ্টার হোক না। তো এখানে আমার কিন্তু হ্যাঁ প্রত্যেকটা স্টেপ পার করে আসছি। তারপরে এই যে যখন আমাদের সব কিছু কমপ্লিট না, তখন আমরা এই নেক্সটে ক্লিক করলে এটা রিভিউ হবে, রিভিউ হওয়ার পরে পাবলিশ হয়ে যাবে, যদি টাকা পয়সা থাকে তাহলে, তাছাড়া পাবলিশ হবে না। তো এখান থেকে তাহলে আমাদের ক্যাম্পেইন ক্রিয়েশন মোটামুটি শেষ। কিন্তু বিডিং সম্পর্কে আমরা কথা বলতেছি, ডেস্ট্রয় আমি কি করলাম, এটা কেটে দিলাম, ডিসকার্ড। তো এখান থেকে দেখেন আমি যখন ক্যাম্পেইনসে ক্লিক করলাম, ক্যাম্পেইনসের আন্ডারে এই যে ক্যাম্পেইন, হ্যাঁ আমার আগে থেকে ক্যাম্পেইন একটা রান করা ছিল, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখন আপনার এই ইমেজটা অনেক হেল্প করবে। কোথায়?
ট্যাব নাম্বার 2-তে চলে যান। এগুলো আমি দিয়ে দেবো গ্রুপে, আপনারা পড়ে নিন। আপনি যখন পড়বেন না বিষয়গুলো বুঝতে পারবেন যে এটার কাজ কি, কখন ব্যবহার করব এবং সুবিধা কি অসুবিধা কি। ট্যাব 2-এ ক্লিক করলাম। দেখেন আমাদের ক্যাম্পেইন টাইপের মধ্যে কোন ধরনের ক্যাম্পেইন আমরা গুগলে রান করতে পারি। এখানে সব ধরনের বিষয় বলা আছে। টাইপ অফ গুগল অ্যাডস। গুগল অ্যাডসের মধ্যে প্রথমে সার্চ, দেন ডিসপ্লে, শপিং, ভিডিওস, অ্যাপ, লোকাল সার্ভিসেস, তারপর কি বলতে স্মার্টস, পারফরমেন্স ম্যাক্স, ডিমান্ড জেন। এই কয়েকটা ক্যাম্পেইন বা এখানে 9টা আছে টোটাল। এই ধরনের ক্যাম্পেইনগুলো আমরা কি করতে পারি, রান করতে পারি। কিসের মাধ্যমে? গুগল অ্যাডসের মাধ্যমে। এবং ভিডিও অ্যাডটা পুরোটাই ইউটিউবে চলে যায়, অথবা আরও যে ভিডিও প্ল্যাটফর্মগুলো আছে ইউটিউবে দেখা এটা বেশি। আর ওই যে যখন ইউটিউবে দেখানো হচ্ছে, যেই ধরনের চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে ওই ধরনের চ্যানেলগুলো কি আছে, মনিটাইজ আছে। আর গুগল 50%, আর যার মানে ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ আছে বা মনিটাইজ করা আছে চ্যানেলটা, সেই 50%। এইভাবে কাজ করে। আর বড় অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম হচ্ছে গুগল, হ্যাঁ, কারণ গুগলের মাধ্যমে এত কিছু হচ্ছে। এখন এখান থেকে কিন্তু মাঝখান থেকে কি একটা কোম্পানির প্রমোশন হচ্ছে না, কোম্পানি ওই ইউটিউবে ভিডিওটা দেখাচ্ছে আর গুগল অ্যাডস দেখাচ্ছে বলে ওই কোম্পানি থেকে গুগল অ্যাডস কিছু কাটতেছে, আর যার ইউটিউব চ্যানেলে মানে মনিটাইজ করা আছে সে পাচ্ছে, এরকম বিষয়টা আর কি। তো এখানে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছেন আমরা যে গুগল অ্যাডস বিডিং স্ট্র্যাটেজিস নিয়ে কথাবার্তা বলতেছি আর কি। তারপরে এখানে নিচে চলে আসেন, এখানে বলতেছি গুগল অ্যাডস অটোমেটেড বিডিং। তাহলে আমরা প্রথমে কি বুঝলাম যে গুগল অ্যাডসের 2 ধরনের বিডিং স্ট্র্যাটেজি। এটা হচ্ছে কি ম্যানুয়াল, না এটা অটোমেটেড। হ্যাঁ, অটোমেটেডের মধ্যে এগুলো পড়ে ম্যাক্সিমাইজ ক্লিকস, টার্গেট ইমপ্রেশন শেয়ার, ভিউয়েবল সিপিএম, পোস্ট পার ভিউ, এই ধরনের। তাবা দেন দেখেন এই যে যখন টার্গেট কস্ট পার অ্যাকুইজিশন, তখন আমরা এই যে দেখেন এখান থেকে এগুলা করতে পারি। যখন আমরা ক্যাম্পেইন রান করলাম তখন বিডিং এই অপশনটা আসলো। এখন আমরা ক্যাম্পেইন আগেই তৈরি করে ফেলছি, এখন ক্যাম্পেইনে ক্লিক করলাম, এখন চাচ্ছি আমাদের বিড স্ট্র্যাটেজিটা পরিবর্তন করতে। তাহলে কোথা থেকে করবো? হ্যাঁ, এইটা একটু এটাই হয়। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওইটা না, এটা এখানে আসেনি। হ্যাঁ, ডিস্টার্ব করে দিলাম না, এই যে এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বিডিং নামে অপশনটা, ওই যে দেখেন, এটা কি আমরা প্রথম অবস্থা পাইছিলাম? প্রথম অবস্থায় আমরা কি পাইছিলাম ওইটা আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা বিডিংয়ে ক্লিক করলাম, বিডিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখেন চেঞ্জ বিড স্ট্র্যাটেজি, এইখানে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে দেখেন এটা আমাদের প্রিভিয়াস, ঠিক আছে। দেখেন আমরা এটা যখন ক্যাম্পেইন তৈরি করলাম একটু আগে বললাম না, একটু পরে আসতেছি, এই যে এখন আসলাম, এই যে দেখেন এখানে জাস্ট কনভার্সনটা, এটা কিন্তু আমাদের প্রিভিয়াস। কিন্তু এখন আমরা চাচ্ছি কি অর সিলেক্ট আ বিড স্ট্র্যাটেজি ডিরেক্টলি, মানে সে তো রেকমেন্ড করবে না, কারণ এটা আমরা প্রথমে পাইছি, কিন্তু আমাদের অপটিমাইজেশন পার্টে আমরা এটা করবোই অবশ্যই। যে এখানে ক্লিক করলাম, ওই যে দেখেন এখন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, টার্গেট ইমপ্রেশন শেয়ার, তারপরে ম্যাক্সিমাইজ ক্লিক। যখন আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ বা আমাদের গোল থাকবে যে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা, তখন আমরা প্রথম অবস্থায় কি পাবো বলেন তো? প্রথমে জাস্ট পাবো ক্লিক, কিন্তু অপটিমাইজেশনের পার্টে আমরা ম্যাক্সিমাইজ ক্লিক ব্যবহার করবো। হ্যাঁ, এরকম বিষয়টা। তাহলে এখান থেকে দেখেন আমরা কিন্তু আগের ইয়াটাতে আবার যাইতে পারি আর কি। হ্যাঁ, অথবা এর পাশাপাশি দেখেন ম্যানুয়াল সিপিসি, মানে আপনি যখন বুঝতে পারলেন যে আপনার এর বেশি মানে এতগুলো সিপিসি খরচ হচ্ছে, সিপিসি মানে কি কস্ট পার ক্লিক, হ্যাঁ, তখন আপনি এখান থেকে এটা দিতে পারেন। আর যখন আমরা ক্যাম্পেইন রান করি তখন মেবি আমাদের এটা কি, আমি যদি ক্যান্সেলে ক্লিক করি না, দেখেন আমাদের এটা কিন্তু আবারও এই সেম অপশন আসতেছে, এখানে ক্লিক করলাম, এটা আমাদের প্রিভিয়াস মানে প্রথম অবস্থায় ক্যাম্পেইন তৈরি করার সময়। কিন্তু আপনি যখন অপটিমাইজেশনের পার্ট হিসেবে মানে কাজ করবেন তখন আপনি এই নিচেটা ক্লিক করবেন। এখন অবশ্যই এটা না করলে তো আমরা রেজাল্টই পাবো। হ্যাঁ, তো এখানে আমরা বুঝলাম না ক্যাম্পেইনটা আগে শেষ করার পর তখন আবার ওই যায় ওই। হ্যাঁ, কিন্তু সাথে সাথে না। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি কতদিন পরে বিডিংটা চেঞ্জ করবেন। এটা হচ্ছে যে 2 to 3 উইকস। 2 to বলতে 14 দিন এবং 21 দিন, 14 থেকে 21 দিনের মধ্যে আপনি ওটা পরিবর্তন করতে পারবে। এর আগে পরিবর্তন করলে ভালো পারফরমেন্স করবে না ক্যাম্পেইনে। মানে ক্যাম্পেইনটা চলতেছে 14 দিন পর তখন ওইটা চেঞ্জ করবি, ওটা ভালো হয়ে যায়, জাস্টিফাইলি করার দরকার নাই। কেন দরকার নাই? ওইখান থেকে বিডিং স্ট্র্যাটেজিতে এইভাবে কাজ করে। এখানে বলাই আছে যে এটা কি, যদি আপনার ট্রাফিক বাড়াতে চান তাহলে ম্যাক্সিমাইজ ক্লিকস, আর যদি ম্যাক্সিমাইজ কনভার্সন হয় তাহলে দেখেন কবে ব্যবহার করবেন। যদি আপনার লক্ষ্য কনভার্সন বাড়ানো হয়
কনভার্সন আসবে কিন্তু আপনি আরো বাড়াইতে চান, তখন ওটাই তো বলা হচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, আর সবাই তো লাভজনকের জন্য করবে, তাই না? দেন সেম ভাবে যে দেখেন আমরা যখন আবারও আসতেছি, এখানে এইটা ক্যান্সেল করে দিয়ে আবারও জাস্ট নতুনভাবে ক্যাম্পেইন তৈরি করব, তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। ক্যাম্পেইনে ক্লিক করলাম, মানে এখন আমরা কথা বলবো আমাদের এই ল্যান্ডিং পেজটা আছে না, এখানে জাস্ট আমরা ভিজিটর নিয়ে আসবো। কিন্তু ভিজিটর নিয়ে আসার পর প্রথম যখন ক্যাম্পেইনে তৈরি করি তখন আমরা কি ধরনের বিডিং পাই, আর আমরা ক্যাম্পেইনে তৈরি করার পরে যখন 2 to 3 উইকস ক্যাম্পেইনে রানিং ছিল বা অ্যাক্টিভ ছিল, রেজাল্ট আসতেছিল, কিন্তু আমি চাচ্ছি এটা কি বাড়াইতে, তাহলে আমরা কোন ধরনের বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করব? এত লোডিং নিচ্ছে আবার এখন। আচ্ছা আসলাম, এখান থেকে ক্যাম্পেইন আমাদের কোন অ্যাকাউন্টের আন্ডারে ক্যাম্পেইনটা চালাবো ওটা সিলেক্ট করে দেবো। মেবি নেটওয়ার্ক ইস্যু, নাহলে দেখেন এখানেও আসতেছে না। দেখেন 5 জনের খাবার যদি 10 জন খায় তাহলে কি হবে? অর্ধেক। আপনার কি পেট ভরবে বলেন তো? আপনার তৃপ্তি পাবেন না। সেই ক্ষেত্রে এখানে একটা ওয়াইফাই কতগুলো কি চলতেছে, এই জন্য সমস্যা মেয়েটি। এখানে আসলাম, আসার পরে আমাদের ক্যাম্পেইন বা আমি এখান থেকে এই অ্যাকাউন্টের আন্ডারে এই ক্যাম্পেইনটা চালাবো, তো ওইখানে ক্লিক করলাম। দেন আমাদের এই যে দেখেন ওয়েবসাইট ট্রাফিক, যখন আপনার মেইন গোল হবে, দেখেন এখানে কিন্তু একটা বিষয় ছিল, কোন বিষয়টা বলেন তো? 3 স্টেজ অফ মার্কেটিং ফান্ডিং। আপনি যদি ফানেল ফলো করেন না করেন তাহলে তো আপনার মানে সব কিছু এলোমেলো হয়ে যাবে, বা কোন রেজাল্ট কখন আসতেছে আপনি বুঝবেন না বিষয়টা। তো প্রথমে অ্যাওয়ারনেসের মধ্যে দেখেন আমরা যখন ক্যাম্পেইন রান করতে যাচ্ছি তখন কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু এই যে দেখেন অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন, এটা আপডেট হয়ে অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন একসাথে নিয়ে আসছে। তো প্রথম অবস্থায় আমাদের এই ক্যাম্পেইন রান করতে হবে। তো এই ক্যাম্পেইনের জন্য আবার বিড স্ট্র্যাটেজি আছে, সেটা কি হতে পারে? ওই যে এখানে আসেন, আসার পরে দেখেন এই যে এই বিষয়গুলো পরে আসবে। এই যে এইটা টার্গেট ইমপ্রেশন শেয়ার, এই বিষয়টা নিয়েও কথা বলবো। আর একটা আছে ওয়েবসাইট ট্রাফিক। এই দুইটা বিষয়ের মানে ক্যাম্পেইন তৈরির সময় কী ধরনের বিড স্ট্র্যাটেজি আমরা পাই, আর ক্যাম্পেইন তৈরি করার পরে 2 to 3 উইকস মানে 14 থেকে বা 15 থেকে 21 দিনের মধ্যে আমরা যে বিড স্ট্র্যাটেজি পরিবর্তন করবো, ভালো রেজাল্ট নিয়ে আসে তখন আমরা কোন ধরনের বিড স্ট্র্যাটেজি ব্যবহার করবো। ওই যে দেখেন টার্গেট ইমপ্রেশন শেয়ার নামে একটা অপশন আছে, এটা হচ্ছে অ্যাওয়ারনেস মানে ফানেল স্টেজের প্রথম ফানেল স্ট্র্যাটেজি, অ্যাওয়ারনেস বা কনসিডারেশন। তো তখন আমরা দেখেন এখানে একটু পরে নেই বিষয়টা, যে টার্গেট ইমপ্রেশন শেয়ার, এই বিড স্ট্র্যাটেজির নাম কি? টার্গেট ইমপ্রেশন শেয়ার। এখন এটা কিভাবে কাজ করে? আপনি সেট করেন আপনার অ্যাড কত অংশ বা কত শতাংশ ইমপ্রেশন শেয়ার পাবে, যেমন 100% বা প্রথম পজিশন বা প্রথম পেজে গুগল সেই অনুযায়ী বিড সমন্বয় করে। দেন বলতেছে ব্যবহার কবে করবেন, আপনি যদি চান আপনার অ্যাডটি সর্বদা সবার উপরে আবার কি অথবা প্রথম পেজে দেখানো হোক। এখন এটার সুবিধা কি? উচ্চ দৃশ্যমানতা। এখন প্রথম অবস্থায় আপনার কোম্পানি আপনার বিজনেস সম্পর্কে কেউ জানে না, তখন আপনি এই যে ফানেল স্টেজের প্রথম যে অ্যাওয়ারনেস বা কনসিডারেশন নামে বিষয়টা আছে এইটা আপনি রান করবেন। তখন তো আপনার মানুষকে দেখাইতে হবে, জাস্ট বুঝাইতে হবে আমি কি, আমার কাজ কি, বা আমি কি কাজ করি, আমি কি, আমার কাজ কি। তো ওটা আপনার অ্যাওয়ারনেস স্টেজে কাজ করতেছে না, এই জন্যই বলা হচ্ছে যে আপনার কত শতাংশ বা আপনি সবার প্রথমে দেখাবেন কেউ সার্চ করলেই, ওটাই বলা হচ্ছে এখানে। তারপরে কি উচ্চ দৃশ্যমানতা, মানে কি সার্চ করলেই দেখতে পাবে এবং অ্যাডটিকে প্রচুর মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। কিন্তু দেখেন কনভার্সন বা ক্লিকের সংখ্যা বাড়ানো নাও হতে পারে, কারণ এটা আপনার প্রথম মার্কেটিং ফানেল স্টেজের প্রথম আপনার অবজেক্টিভ বা গোল। কি বলা হচ্ছে যে টার্গেট ইমপ্রেশন শেয়ার। যখন আপনার এই ধরনের স্টেজগুলো আপনি পার করবেন বা করে আসবেন, তারপরে আপনার কি হবে, কনভার্সন বা ক্লিকের সংখ্যা বাড়াবেন। এখন যখন আপনি এটা করে ফেললেন, মানে অ্যাওয়ারনেস স্টেজে, মানে কর্মশীলের ক্লিকটা নাও হতে পারে কিন্তু ইমপ্রেশনটা বাড়া, রাইট, ইমপ্রেশন বাড়ানোর দিকে ফোকাস করে। এখন যখন আপনি এটা প্রথম ক্যাম্পেইন স্ট্র্যাটেজি কিন্তু এটা যে আপনার ইমপ্রেশন বা নিয়ে আসা, আপনার মানুষকে জানানো আমার এটা বিজনেস বা আমার ব্র্যান্ড এটা, আমার ব্র্যান্ড এই ধরনের কাজ করে, আমার ব্র্যান্ড এই ধরনের প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করে। দেন আপনি যখন বলতেছেন, এখানে কিন্তু অসুবিধা কি বলতেছে, কনভার্সন বা ক্লিকের সংখ্যা বাড়ানো নাও হতে পারে, তখন আপনি ওয়েবসাইট ট্রাফিকে যান, তাহলে আপনার ক্লিকের সংখ্যা বাড়াইতে পারবেন। তখন আপনার অবজেক্টিভ কি হবে? ওই যে দেখেন এখানে আমি সেলসে ক্লিক করলাম, এই যে ওয়েবসাইট ট্রাফিক, এটা কিন্তু আমি বাদ দিলাম, বাদ দিলাম। তখন এখানে যখন বললো যে আমার কি ক্লিক বা কনভার্সনের সংখ্যা বাড়ানো নাও হতে পারে, তখন আমি প্রথম অবস্থায় কিন্তু কনভার্সনে যাব না, আমি যাবো ক্লিকে বা ওয়েবসাইট ভিজিট বা ওয়েবসাইট ট্রাফিকে যাবো। ওই জন্য আমি এখান থেকে ওয়েবসাইট ট্রাফিক আমার কি ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করলাম।
তারপরে আমাদের ক্যাম্পেইন টাইপ হবে কি, নেক্সটে ক্লিক করি, ক্যাম্পেইন টাইপ সার্চ, পারফরমেন্স ম্যাক্সও হইতে পারে, হ্যাঁ, কিন্তু আমি সার্চটা রাখতেছি, সার্চ। তারপর ক্যাম্পেইন আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএল চাচ্ছে, সেইভাবে এখান থেকে ল্যান্ডিং পেজের ইউআরএলটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। ও আমি পেস্ট করি না এখানে, এই জন্য এটা দেখাইলো। এই যে দেখেন এটা দেওয়ার পরে কন্টিনিউ, আর এখানে কিন্তু ওইটা আসলো না। যখন আমি সেলস ক্যাম্পেইন চালাইলাম তখন কিন্তু অনেকগুলো আসলো না, ওয়েবসাইট ভিজিট, কল, এই ধরনের ওই ধরনের অপশন আসবে না। তো দেখেন এই যে ওয়েবসাইট ট্রাফিক, তো আমি যেটা আছে বাই ডিফল্ট এটা রাখলাম, বা আপনি আপনার মধ্যে করে পরিবর্তন করতে পারেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করেন, কন্টিনিউতে ক্লিক করার পর স্টার্ট নিউ ক্লিক করবো অবশ্যই, কারণ এই যে একটু আগে দেখেন উইন্টার সেলস আমি একটা ক্যাম্পেইন চালাইছিলাম, ওইটা ড্রাফটে আছে, হ্যাঁ, ওইটা এখানে দেখাচ্ছে। তো আমি যাচ্ছি নতুন একটা করতে, হ্যাঁ, ওই যে দেখেন প্রথম অবস্থায় বিডিং আসতেছে। যখন আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ ওয়েবসাইট ট্রাফিক, তখন আমরা এখান থেকে কনভার্সন হিসেবে বা বিডিং হিসেবে আমরা কি পাই, জাস্ট ক্লিকস। কিন্তু যখন অপটিমাইজেশনের পার্ট আসে তখন কিন্তু আপনি কি করতে হবে, একটু উপরে যাই, ওই যে দেখেন ম্যাক্সিমাইজ ক্লিকস, অপটিমাইজেশনের পার্ট হিসেবে। ওই যে বললাম 2 to 3 উইকস, মানে 15 থেকে 21 দিনের পর আপনি এটা চেঞ্জ করবেন। কি চেঞ্জ করবেন, বিডিংটা চেঞ্জ করবেন। আচ্ছা, এখানে আমি আসলাম, আসার পর কি বলতেছি, এটা কিভাবে কাজ করে, গুগল আপনার বাজেটের মধ্যে যতটা সম্ভব বেশি ক্লিক আনার চেষ্টা করবে। আই হোপ বুঝতে পারছেন। তারপর কি বলতেছে, ব্যবহার কবে করবেন, যদি আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে চান তবে এই স্ট্র্যাটেজি ভালো। কিন্তু ক্যাম্পেইন রান করার সময় আমরা কি পাচ্ছি এটা ম্যাক্সিমাইজ ক্লিকস নামে কোনো অপশন আছে এখানে, নাই, ক্লিক রাখলাম। দেন তার অসুবিধা কি, এটাও আমরা জানি। সুবিধা হচ্ছে সম্পূর্ণ অটোমেটেড, ক্লিক বাড়ানোর জন্য গুগল সর্বোচ্চ চেষ্টা করবে, ঠিক আছে। এই ধরনের বিডিং, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমাদের কিওয়ার্ডটা যেমন ইম্পর্টেন্ট, বিডিং স্ট্র্যাটেজি তো ইম্পর্টেন্ট। তাহলে এটা সুবিধা কি, সম্পূর্ণ অটোমেটেড এবং ক্লিক বাড়ানোর জন্য গুগল সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু এটা কি অসুবিধা কি, কেবল ক্লিক বাড়ানো হচ্ছে, কনভার্সন বা কনভার্সন ভ্যালুতে এমন ফোকাস থাকে না। এখন কনভার্সনের মধ্যে কিন্তু আমরা দুই ধরনের দেখলাম না, যে কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন, আর এটা কি ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। ওই যে এটা যখন ম্যাক্সিমাইজ কনভার্সন দিবেন তখন কিন্তু আপনার কনভার্সন আসবে, কিন্তু ভ্যালু বা বলতে অর্ডারের ভ্যালু বলতে একটা কথা আছে। কেউ অনেক বেশি টাকার মানে প্রোডাক্টস কিনে বা অর্ডার করে, যখন আপনার ম্যাক্সিমাইজ কনভার্সন থাকবে তখন আপনার কনভার্সন আসবে, কিন্তু এলোমেলো ভাবে আসবে, মানে কম বেশি। কিন্তু যখন আপনি ওইখান থেকে আবার এই অপশনটা সিলেক্ট করবেন, এটা কিন্তু অপটিমাইজেশনের পার্ট বা সেলসের জন্য। যখন আপনি একটু আগে দেখলাম ম্যাক্সিমাইজ কনভার্সন জাস্ট, হ্যাঁ, এখন কিন্তু ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, তখন আপনার কি হবে, আপনার অর্ডারের ভ্যালু, যেখানে আপনার ম্যাক্সিমাইজ কনভার্সনের অর্ডার আসলে 10টা, সেখানে ম্যাক্সিমাইজ কনভার্সন যখন ভ্যালু আপনি পরিবর্তন করবেন তখন কিন্তু আপনার অর্ডার আসবে কয়টা, 10টার জায়গায় 7টা 8টা আসবে, কিন্তু আপনার ওই 10টা অর্ডারের যে ভ্যালু ছিল অর্ডারের, এটা আবার 7টা দিয়ে পূরণ করবে। মানে বলতে গেলে টাকার পরিমাণটা বেশি আর কি। এটাকে বলা হচ্ছে যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। বুঝতে পারছেন নাকি? কনফিউশন থাকলে বলেন, আবার আমি বলবো আর কি বিষয়টা। এখন আমরা যদি পড়ি একটু কিভাবে কাজ করে, কেবল কনভার্সন নয়, কনভার্সনের ভ্যালু বা আয়ের পরিমাণ বাড়ানোর চেষ্টা করে। ওই যে একটু আগে বললাম যে যেখানে আপনার যদি জাস্ট এতটুকু দেওয়া থাকে, উপরে যেটা দেখলাম আমরা বিডিং স্ট্র্যাটেজি ম্যাক্সিমাইজ কনভার্সন, কিন্তু এইটা একটা সংখ্যা বাড়িয়ে দিচ্ছে কি, ভ্যালু। যখন ম্যাক্সিমাইজ কনভার্সন মানে দেওয়া থাকে জাস্ট, তখন কি হবে, আপনার 10টা অর্ডারে যে পরিমাণ টাকা পয়সা বা ভ্যালু, কিন্তু যখন ওই 10টা অর্ডারে আপনার যেই পরিমাণ টাকা পয়সা, যখন আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিচ্ছেন, তখন আপনার 5 থেকে 7টা অর্ডারে ওই ধরনের ভ্যালু চলে আসবে। হ্যাঁ, এটাই বলা হচ্ছে। তো এইটাই বলা হচ্ছে এখানে, যেমন আয় পরিমাণ বাড়ানোর চেষ্টা করে। তারপরে কি বলতেছে, ব্যবহার কবে করবেন, যদি কেবল কনভার্সনই নয়, এই যে কনভার্সন আসলেই যে হবে এটা বিষয়টা তেমন না, বরং প্রতিটি কনভার্সনের মূল্য বাড়াতে চান, যেমন বড় অর্ডার বা প্রিমিয়াম প্রোডাক্ট বিক্রি। এখানে এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে। তারপরে সুবিধা কি, হাই ভ্যালু কনভার্সন প্রাধান্য দেয়, ব্যবসা বৃদ্ধি করতে সহায়তা করে। তো সবাই তো চাইবে ব্যবসা বৃদ্ধি করার জন্য, কেউ কি চাইবে যে ব্যবসা লস যাক, ওইটাই বলা হচ্ছে। তাহলে মানে একটা বিষয়ের উপরে কতগুলো বিডিং স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে। প্রথমে শুধু কনভার্সন পাইলাম ক্যাম্পেইন রান করার সময়, তারপরে ম্যাক্সিমাইজ কনভার্সন, আবার কি আসতেছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এইসব বিষয়। তারপর কি অসুবিধা কি, সেম ভাবে কিন্তু প্রত্যেকবার কি চাচ্ছে গুগল, আপনার কনভার্সন ভ্যালু ট্র্যাকিং সঠিক থাকতে হবে এবং কি একটি ভালো পরিমাণ ডাটা থাকতে হবে। ওই যে কনভার্সন ট্র্যাকিং এর পার্টটা আসতেছে, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এর পাশাপাশি কি
ওই যে দেখেন গুগল অ্যাডস ডাইনামিক রিমার্কেটিং সেট আপ ইউজিং জিটিএম ইন 2025। কি বলতেছে গুগল বিজ্ঞাপন ডাইনামিক রিমার্কেটিং কি, মানে গুগল বিজ্ঞাপনে বা গুগল অ্যাডসে ডাইনামিক রিমার্কেটিং কি, কিভাবে কাজ করে এখানে বলাই আছে। ডাইনামিক রিমার্কেটিং আপনাকে আপনার ওয়েবসাইটে পূর্ববর্তী মানে যারা ভিজিট করছে তাদের কি ভিজিট করার সময় আপনার ব্যবহারকারীরা যে পণ্য বা পরিষেবাগুলির সাথে ইন্টারেক্ট করছে তার উপর ভিত্তি করে আপনার বিজ্ঞাপনগুলিকে স্বয়ংক্রিয়ভাবে সাজাতে দেয়। মানে এখান থেকে ডাটা কালেক্ট করে কিসের মাধ্যমে, ওই যে কুকির মাধ্যমে। হ্যাঁ, এটা একজন ব্যক্তি, সে আপনার ল্যান্ডিং পেজে আসলো, ল্যান্ডিং পেজ বলতেই যে এটা এখানে আসলো, আমি কোথায় আসলাম ভুলে গেলাম কথা শুনে আপনার, এইখানে। হ্যাঁ, সেইখানে আসে একটা কুকি ড্রপ করলো, দেন এক্সিট মানে চলে গেল আর কি। কিন্তু সে চলে গেল কেন, তার ইন্টারেস্ট আছে বলেই তো সে ল্যান্ডিং পেজ আস বা সাইডে আস, ওইটাই আর কি, ঘুরে ফিরে ওই বিষয়টাই আসতেছে। দেন এখানে আরও অনেকগুলো বিডিং স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে দেখেন এখানে বলাই আছে যে সঠিক বিডিং স্ট্র্যাটেজি কীভাবে নির্বাচন করবেন। যদি আপনি নিয়ন্ত্রণ চান, নিয়ন্ত্রণ বলতে আপনার হাতে কন্ট্রোল চান, তাহলে ম্যানুয়াল সিপিসি বা ইনহ্যান্স সিপিসি ব্যবহার করুন। যদি আপনার লক্ষ্য ট্রাফিক বাড়ানো হয়, ম্যাক্সিমাইজ ক্লিকস ব্যবহার করুন। যদি আপনার লক্ষ্য কনভার্সন, তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন বা টার্গেট সিপি ব্যবহার করুন। এই হচ্ছে বিষয়। এখন এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলো নিয়ে কি প্রত্যেকটা আলোচনা করব, আপনাদের সময় চলে যাবে, বুঝছেন, দিয়ে দিব। হ্যাঁ, ওইটাই বলা হচ্ছে। দেখেন প্রথমে মানে ভিজিবিলিটির মধ্যে দেখেন টার্গেট ইমপ্রেশন শেয়ার, এটা ব্যবহার করবেন বিডিং স্ট্র্যাটেজি। ক্লিকস, ম্যাক্সিমাইজ ক্লিকস, কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন। তারপরে ওই যে ভ্যালুর কথা বললাম, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ওই বিষয়টা এখানে এক্সপ্লেন করা আছে। তাহলে দেখেন এই যে যখন আমরা ক্লিক বা ওয়েবসাইট ট্রাফিক, তখন জাস্ট আমরা ক্লিক পাচ্ছি, কিন্তু যখন আমাদের ক্যাম্পেইনটা রান করাই আছে, হ্যাঁ, যেটা আমার ক্যাম্পেইন রান করা আছে ওইখান থেকে দেখিয়ে দিচ্ছি আর কি। তো এই যে ক্যাম্পেইনসের আন্ডারে ক্যাম্পেইনসে ক্লিক করলাম, দেন নিচে আসলাম, ওই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এডিট অপশানে ক্লিক করলাম। এডিট অপশানে ক্লিক করে দেখেন আমরা চেঞ্জ বিট স্ট্র্যাটেজি, এটাতে ক্লিক করলাম, করার পর এই যে দেখেন আসতেছে না এখানে ম্যাক্সিমাইজ ক্লিকস। হ্যাঁ, এটা পরিবর্তন করে দেওয়ার পর কি করতে হবে, অবশ্যই আমাদের অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু পরিবর্তন হবে না। আমি স্টপ করলাম। তাহলে বিডিং স্ট্র্যাটেজি কি বুঝতে পারছেন? আর এখানে ইমেজ আকারে দেওয়া আছে। আমি নিচে একটু আসি, আমরা যেটা এখন করলাম যে বিড স্ট্র্যাটেজি চেঞ্জ করলাম, হ্যাঁ, ওইটা এখানে ছবি আকারে, মানে আপনি যেন বুঝতে পারেন ওই জন্য দেওয়া আছে। ওই যে দেখেন হাউ ডু আই চেঞ্জ দ্য বিড স্ট্র্যাটেজি ইন গুগল অ্যাডস। ওই যে দেখেন প্রথমে ক্যাম্পেইনে ক্লিক করলাম, ক্যাম্পেইনে ক্লিক করার পর দেখেন এই যে, হ্যাঁ, ওই যে দেখেন চেঞ্জ বি, এইটাই পাইলাম না একটু আগে, ওইটাই এখানে ইমেজ আকারে দেওয়া আছে। তারপরে ওই যে ম্যাক্সিমাইজ ক্লিকস, ওই যে দেখেন ক্যাম্পেইনার করার সময় আমরা জাস্ট ক্লিক পাই, কিন্তু যখন আমরা অপটিমাইজেশনে বাড়িয়ে করি তখন ম্যাক্সিমাইজ ক্লিক। এই যে বিড স্ট্র্যাটেজি, ম্যাক্সিমাইজ ক্লিক। দেন সেমভাবে টার্গেট ইমপ্রেশন শেয়ার, ওই যে দেখেন টার্গেট ইমপ্রেশন শেয়ার। তারপরে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ওই যে বিড স্ট্র্যাটেজি, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তারপরে যখন রোএসে কথা আসবে, আরওএস মানে কি, আরওএস এর পূর্ণ নাম কি বলেন? আরওএস, ওই যে দেখেন আরওএস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মনে হয় রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে আমি কত টাকা খরচ করে কত টাকা নিয়ে আসবো। আচ্ছা, ওই যে যখন ওই ইয়ে করলো লেনদেনটা এদিকে করলো না, ভুলে গেল, চলে গেল, আর কিভাবে আনবো, মানে কিন্তু কাজ করবে বেশি। ওই যে এর আগে আমরা ডাইনামিক রিমার্কেটিং ট্যাগ সেট আপ করলাম না, ওইটার মাধ্যমে মনে হয় ফেলছেন। হ্যাঁ, অন্যের উচিত নিজে তবে নিজের নামের অর্থ নাকি, তো হয়তো তখন ওই যে রামায়ণ পড়ে সিটি ভিডিও অনুরূপ আছে। হ্যাঁ, তারপরে সিপিসির পূর্ণ নাম আছে। ওই যে দেখেন যখন আমাদের ক্যাম্পেইন অ্যাওয়ারনেস হবে তখন আমাদের কেপিআই
মানে কেপিআই এরও পূর্ণ নাম আছে, হ্যাঁ কি বলেন তো? আমি বলছিলাম একদিন মনে হয় কি হ্যাঁ হ্যাঁ রাইট রাইট বলেন মানে পারবেন না 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 কেপিআই মানে কি? কেপিআই মানে হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। মানে অ্যাওয়ারনেস যখন আমরা ক্যাম্পেইন চালাবো তখন আমাদের কেপিআই হবে ইমপ্রেশন, হবে না? মানে যতজন দেখবে তোর ইমপ্রেশন হিসেবে কাউন্ট হবে। দেন আমাদের মেজারমেন্ট কি হবে? নাম্বার অফ ইমপ্রেশন, কতগুলো ইমপ্রেশন আমরা পাইলাম। সেই নামে যখন আমাদের কনসিডারেশন ক্যাম্পেইন বা ওয়েবসাইট ট্রাফিক হবে তখন দেখেন আমাদের কেপিআই কি হবে, মানে কি পারফরমেন্স ইন্ডিকেটর হবে? ট্রাফিক বা ওয়েবসাইট ট্রাফিক। আর এখানে আমরা মেজারমেন্ট হিসেবে কি রাখবো? নাম্বার অফ ট্রাফিক। দেন সেম ভাবে যখন আমাদের লিড বা সেলস ক্যাম্পেইন তখন দেখেন আমাদের কেপিআই হবে কি? অর্ডার বা নাম্বার অফ অর্ডার, নাম্বার অফ সেলস, নাম্বার অফ লিডস বা রেভিনিউ, কতটুকু মানে $1 খরচ করলে আমি কত ডলার পাইলাম আর কি। তো গুগল অ্যাডসের ক্ষেত্রে এরকম হয় যে আপনি $1 খরচ করলে আপনার $1 আন্ডারে আপনি $5 নিয়ে আসছেন, ওটাকে বলা হচ্ছে আরওএস। হ্যাঁ ওই বিষয়টা এরকম আর কি। এখন দেখেন আরওএস কিভাবে ক্যালকুলেশন করা হয়। আপনি ক্যালকুলেশন না করলে বুঝতেন কেমনি? এই যে এখানে বললাম না আরওএস মানে কি, যে দেখেন রিটার্ন অন অ্যাড স্প্যান্ড। এমন বলতেছেন ভাই টার্গেট কেন? এই যে টার্গেট এই কথাটা এখানে আসছিল, এই যে কিন্তু আরওএস এর পূর্ণ নাম এই যে এটা রিটার্ন অন অ্যাড স্প্যান্ড। তো আমি তো এটাই বলছিলাম, আমি কি ভুল বলছিলাম? এই যে দেখেন আরওএস কিভাবে ক্যালকুলেশন করবেন। আপনার রেভিনিউ বলতে আপনি কতটুকু টাকা পয়সা না না পেয়েছেন হ্যাঁ হ্যাঁ। দেন ওটার সাথে ভাগ করতে হবে কি? অ্যাড স্পেন্ড, মানে কত টাকা পয়সা খরচ হচ্ছে আপনার ক্যাম্পেইনের জন্য। তারপর ওটাকে গুণ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। তাহলে কি বেরোবে? আরওএস বেরোবে। হ্যাঁ ওটাই বলা হচ্ছে এখানে। দেন সেম ভাবে টার্গেট সিপিএ, আবার সিপিএর মানেও আছে কস্ট পার অ্যাকুইজিশন। মনে থাকবে এগুলা? না এগুলো করতে করতে না মুখস্থ হয়ে যাবে, আমার তো মুখস্থ হয়ে গেছে। সিটিএ মানে কস্ট পার অ্যাকশন। তারপর সিটিআর মানে কি? সিটিআর ক্লিক থ্রু রেট। হ্যাঁ হ্যাঁ। দেন এভাবে আরো এই যে বিট স্ট্র্যাটেজিগুলো এইভাবে কাজ করে। তারপরে এখানে যে বিষয়গুলো ছিল, আপনি টার্গেট রয়েস কখন ব্যবহার করবেন, তারপরে ভিউয়েবল সিপিএম কখন ব্যবহার করবেন, টার্গেট ইমপ্রেশন শেয়ার কখন ব্যবহার করবেন, সব ইংরেজিতে আছে। কিন্তু এই ইংরেজিটাই এখানে বাংলাতে আছে স্টেপ 1 এ। হ্যাঁ আছে, কিন্তু প্রত্যেকটাই আছে। আমি যদি উপরে যাই তাহলে দেখেন প্রথমে আমরা কি পাচ্ছি? ম্যানুয়াল সিপিসি, তারপর সিপিসি, ম্যাক্সিমাইজ ক্লিকস, ম্যাক্সিমাইজ কনভার্সন, এই যে টার্গেট সিপিএ পাইছি। তো টার্গেট সিপিএ কিভাবে কাজ করে? আপনার মেবি সময় হয়ে গেছে না, আজান দিচ্ছি, চলে যাবেন না? আপনি একটি নির্দিষ্ট কস্ট পার কনভার্সন, এই যে দেখেন সিপিএ মানে হচ্ছে কি? কস্ট পার কনভার্সন না না কি কস্ট পার অ্যাড, সিতে কস্ট, পিতে পার কনভার্সন, মানে এ দিয়ে ইপিএ মানে কস্ট পার অ্যাকুইজিশন বোঝায়, কস্ট পার অ্যাকশন বোঝায়, অনেক কিছু বোঝায়। কিন্তু আপনার কি একটা নির্দিষ্ট কস্ট পার কনভার্সন লক্ষ্য নির্ধারণ করেন এবং কি গুগল সেই লক্ষ্য অনুসারে বিট সমন্বয় করে। তারপরে কবে ব্যবহার করবেন? যদি আপনার একটি নির্দিষ্ট কি একটি কস্টে, মানে আপনার নির্দিষ্ট টাকার মধ্যে আপনি কনভার্সন অর্জন করতে চান, তবেই যে উপযুক্ত। সর্বশেষে আমি আলোচনা করছিলাম কিন্তু যে আপনার মানে কখন কোনটা ব্যবহার করবেন। দেখেন আপনার যখন আপনি জানেন যে আপনার এই কিওয়ার্ডের আন্ডারে, তো ধরে নিলে আমাদের কিওয়ার্ড কোথায় থাকে বলেন তো? আমাদের ক্যাম্পেইন স্ট্রাকচার অনুযায়ী আমরা কিওয়ার্ড কোথায় প্লেস করি বা কিওয়ার্ড কোথায় দিয়ে থাকি? অ্যাড গ্রুপে না? অ্যাড গ্রুপে কিওয়ার্ড দেই না? তুমি তো আমি জিজ্ঞাসা করলাম। অ্যাড গ্রুপে ক্লিক করলাম, ওই যে দেখেন এইখানে ক্লিক করলাম, তো এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে না? ওই যে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আছে, এই যে দেখেন আছে না? হ্যাঁ এই যেগুলো কিন্তু সব কিওয়ার্ডস। এবং এই যে মেস টাইপ, মনে আছে কিওয়ার্ড মেস টাইপ কত প্রকার কি কি বলেন? হ্যাঁ এক্সাক্ট মেস, বোট মেস, ফেস, কয় প্রকার? 3 প্রকার। হ্যাঁ 3 প্রকারের মধ্যে নামগুলো বলেন এখন। ফ্রেশ মেস, বোর্ড মেস, এক্সাক্ট মেস। প্রথমে এক্সাক্ট বল না, এক্সাক্ট মেস, বোর্ড মেস, ফ্রেশ মেস। এখান থেকে দেখেন আমাদের যদি ইন্টারনেট মার্কেটিং কোর্স এই যে কিওয়ার্ডটা আছে, এটা যদি আমাদের ব্রড মেস হয় তাহলে ব্রড মেস হিসেবে রাখবো। যদি আমাদের এখানে কি হয় ফ্রেশ মেস হয় তাহলে ওটা রাখবো। আর যদি এক্সাক্ট মেস হয়
এক্সাক্ট বলতে হুবহু এই কিওয়ার্ডে লিখে যারা সার্চ করে তাদেরকে আমাদের অ্যাড ক্যাম্পেইনে দেখানো হবে। তো সেমভাবে যখন ধরে নিলাম যে এই যে ইন্টারনেট মার্কেটিং কোর্স এটা যখন আপনার ভালো পারফর্ম করতেছে, আপনি এখানে ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করার পর এইদিকে চলে আসলাম। এদিকে চলে আসার পর দেখেন ক্লিক, ইমপ্রেশন, সিটিআর, অ্যাভারেজ, সিপিসি, কস্ট, আপনার কত টাকা খরচ হইলো। এখন আপনি দেখলেন ইন্টারনেট মার্কেটিং কোর্স এই কিওয়ার্ডের আন্ডারে আপনার কিন্তু কি আসতেছে, কস্ট কম আসতেছে কিন্তু কনভার্সন রেট ভালো আসতেছে। তখন আপনি কি করবেন, এই কিওয়ার্ডের আন্ডারে আপনি কি করবেন, আপনার ইয়াটা বাড়াই দেবেন। হ্যাঁ, এই যে চেঞ্জ ম্যাক্স সিপিসি, মানে সিপিসি মানে কি, কস্ট পার ক্লিক। হ্যাঁ, যখন আপনার এটা ভালো পারফর্ম করতেছি তখন আপনি এখান থেকে চেঞ্জ ম্যাক্স সিপিসিতে ক্লিক করে আপনি ইয়া বাড়াই দেবেন। হ্যাঁ, টাকা পয়সা বাড়াই দেবেন, কারণ ওই কিওয়ার্ডের আন্ডারে বেশি আপনার ট্রাফিক আসতেছে, আপনার কনভার্সন ভালো, কনভার্সন রেট ভালো। তখন আপনি এখান থেকে 0. আপনার আগে সেন্ট কাটতো কত, 0. ধরে নিলাম 40, তখন আপনি এখান থেকে 0.70, মানে সেন্টের হিসাব হচ্ছে কিন্তু ডলার না। হ্যাঁ, এইভাবে বাড়াই দিলেন। এটা আপনি অ্যামাউন্ট হিসেবেও বাড়াইতে পারেন, অথবা দেখেন ইনক্রিজ, মানে এটা কিন্তু দুইভাবে মানে ইয়া করা যায়, এটা হচ্ছে অ্যামাউন্ট আর এটা হচ্ছে পার্সেন্টেজ। হ্যাঁ, আপনি যদি ইনক্রিজ বিটস নামে অপশনটা আছে না, এখানে ক্লিক করে ওই যে দেখেন তখন কিন্তু পার্সেন্টেজের অপশনটা পাচ্ছেন। তারপরে দেখেন ওই যে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করি তখন আমরা পাইছিলাম না টপ অফ দ্য পেজ, তারপরে হচ্ছে যে ইয়া কি বলে টপ অফ পেজ সিপিসি বা ফার্স্ট পেজ অফ সিপিসি, এই ধরনের কথাবার্তা ছিল কিন্তু। তো ওইটার ইয়া করে রিসার্চ করে দেন আমরা এখান থেকে দিব যে কত পার্সেন্টেজ বাড়ানো, ধরে নিলাম আমি 30% বাড়ালো। আর ক্যাম্পেইনের বাজার বাড়াইতে হলে বা স্কেলিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু কি, আমরা ফেসবুকের ক্ষেত্রে যেটা শিখছিলাম না ওটা কিন্তু গুগলের ক্ষেত্রেও, ঠিক আছে। মনে হারিয়ে ফেলছেন মেবি। স্কেলিং, ক্যাম্পেইনটা আপনি স্কেলিং করবেন, তখন আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম মেবি। আচ্ছা, এখানে আছে মেবি, এখানে ওই যে ওই দিন আমি কিন্তু এই ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, বুঝছেন, 40 মিনিট একবারে, মানে অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছিল আর কি। অস্ট্রেলিয়া না, কথাবার্তা বলছে, ওই বলতেছে আমার সাথে ব্যাক করবে আর কি। ওইটা পরে দেখলাম, তারপর এখানে ইয়ে করতেছে ওখানে। আমি কিন্তু এই যে মোবাইল ফোন থেকে এটা মানে এডিট করছিলাম, আর এটা আছে আমি পিসি থেকে। তো ওই কিন্তু আসার পরে অনেকক্ষণ আমি ওয়েট করে রাখছিলাম তাকে, হ্যাঁ, কারণ আমি মোবাইল ফোন থেকে দেখতে পারতেছি না। আর মোবাইল ফোন থেকে ওই কিন্তু আমি যখন জয়েন করলাম না, ওই সাথে বলতেছে তোমার ক্যামেরা অন করো, মানে ওরা দেখতে চায় আর কি যে এইটাই মানে আসলে কোনো ব্যক্তি কিনা। ও হ্যাঁ হ্যাঁ, আমি তখন কিন্তু ক্যামেরা অন করে কথা বলছিলাম আর কি, তাহলে সমস্যা বুঝেন নাই। তো তার হচ্ছে ক্লোথিং ব্রাঞ্চ। হ্যাঁ, আমি কিন্তু দেখাইছিলাম একদিন যে ক্যাম্পেইন করতে চাই, রাইট গুগলে না, গুগলে ফেসবুকে ওই হচ্ছে জাস্ট ইনস্টাগ্রামে দিবি আর টিকটকে লোকেশন অস্ট্রেলিয়া। হ্যাঁ, দ্য ক্লোথিং ব্র্যান্ড মানে প্রোডাক্ট লঞ্চ আর কি। আমি কিন্তু ওই যে কি বলে আমার তো মনে হারিয়ে গেল, আমি কিন্তু ফোন দিয়ে একদিন দেখাইছিলাম না, কি জানি ফাইবার ব্রিফ, ওইখানে যখন আমি ইয়ে করছিলাম না, ওই ব্যক্তি ওইখান থেকে আমাকে রেসপন্স করছে, তখন ওর সাথে জুমে কথা বলছিলাম আর কি। তখন কি যাবো, তার ক্লোথিং ব্র্যান্ড এর নাম কি, নিক, হয়েছে দেখেন নিক। হ্যাঁ হ্যাঁ, এরকমই নাম হয় ওদের, ওরা ফরেন কান্ট্রি থেকে না, এই জন্য ওদের নামগুলো এরকমই হয়। ক্রিশ্চিয়ান জায়গা, তার হচ্ছে ক্লোথিং ব্র্যান্ড। হ্যাঁ, সে চায় আর কি ইয়া করতে। তখন আমি বিভিন্ন বিষয় নিয়ে তাকে আমি কিন্তু ইয়া করছিলাম, কি বলে কনভিন্স করার ট্রাই করছিলাম। তো ওই সিটটা আমি নিয়ে আসিনি, বুঝছেন, নাহলে আমি দেখাইতে পারতাম যে আমি তাকে কীভাবে বুঝেছিলাম। আমাদের যে কেপিআই বিষয়টা ছিল না, তো ওইখানে ওই বিষয়গুলো সুন্দরভাবে সাজানো ছিল আর কি, যে প্রথম অবস্থায় আমরা কত টাকা পয়সা খরচ হবে, কোন ক্যাম্পেইন রান করব, কি আসবে এই ক্যাম্পেইন থেকে, ওগুলো বিষয়ে আলোচনা করছিল। মানে আপনি বিস্তারিত মানে যাইছি। হ্যাঁ, আমি না ওইটাই তো ওই জন্যই তো আমার সাথে মিটে আসে, আমার সাথে কথাবার্তা বলতো। ক্যাম্পেইনটা চালাই তো বুঝি নাই, মানে ওর ইয়ার থেকে মানে প্রথম ক্যাম্পেইন চালার সময় কি চালাই নাই, কিন্তু আমি যে একজন মানে ফেসবুক মার্কেটার বা গুগল অ্যাডস মার্কেটার, আমি জানি যেটা সেটা আমি তাকে কিভাবে কি করব, ওই প্ল্যানটা আমার অলরেডি সাজানো ছিল, ঠিক আছে। তো ওইখানে বলা ছিল আমরা প্রথম অবস্থায় কি ক্যাম্পেইন চালাবো, অ্যাড টাইপ ওইখানে দেওয়া ছিল, ভিডিও ভিউ
বা থ্রু প্লে অথবা কনভার্সন বা ট্রাফিক সব ছিল। ওই পিডিএফ ফাইলটা আমি নিয়ে আসিনি, আর নিয়ে আসলে হয়তো বা দেখাইতে পারতাম। নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করবো। আর না হলে এখন আপাতত এটাই থাকে, আপনি যেটা বিষয় বুঝতেছেন এটাই থাক, একসাথে এতগুলো বুঝবে কেমনে। তো টার্গেট সিপি, হ্যাঁ, কবে ব্যবহার করবেন? যদি একটি নির্দিষ্ট কস্টে, হ্যাঁ, মানে আপনি জানেন যে আপনার 0.060 সেন্টসে আপনার কি আসতেছে, তাহলে আপনি ওটা রাখেন। এখন বলতেছে সুবিধা কি, কনভার্সনের খরচ নিয়ন্ত্রণে রাখতে পারেন, বিশেষ করে যাদের বাজেট সীমিত। যদি আপনার ক্লায়েন্টের বাজেট কম হয় তখন আপনি এই ধরনের টার্গেট বা টার্গেট সিপিএ ব্যবহার করবেন। কিন্তু এটা আপনি কখন বুঝতে পারবেন? যখন আপনি কি করবেন, ফরকাস্ট করবেন। ফরকাস্ট কোথা থেকে করে মনে আছে কি? মনে নাই? টুলসে ক্লিক করেন, প্ল্যানিংয়ে ক্লিক করেন। কিওয়ার্ড প্ল্যানার পার্টনার্স কেন বের কি বলেন? কি বাস ধরলে দেন তোর ওই যে দেখেন এই যে গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আপনি কি দিবেন? কিওয়ার্ড দিবেন। ঠিক আছে, তো ধরে নিলাম জাস্ট কয়েকটা কিওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। CLEANING, ক্লিনিং সার্ভিস, হোম ক্লিনিং, তারপরে কি আর কি দিই, গার্ডেন, GARDEN, গার্ডেন ক্লিনিং, এই ধরনের ক্লিনিং সার্ভিসগুলো। তারপরে তো গেট স্টোরে ক্লিক করেন, আপনি রিসার্চ করে দেন, এখানে কিন্তু ফ্লাই দেবেন কিওয়ার্ডগুলো, হ্যাঁ, এর আগে না। ওই যে দেখেন আপনি ফরকাস্টে ক্লিক করেন, এই যে কয় নাম্বার অপশন? দ্বিতীয় নাম্বার অপশন, হ্যাঁ। আর দেখেন এগুলো তো কত পরিমাণ সার্চ ওইটা দেখতে পাচ্ছেন, মান্থলি সার্চ এখানে 1000 থেকে শুরু করে 10,000। এটা হচ্ছে কি সার্ভিস? ক্লিনিং সার্ভিসটা সার্চ হয়। আপনার কিওয়ার্ড দেখতে অসুবিধা হচ্ছে, আপনি এখান থেকে টানে বাড়াই দেন। ঠিক আছে, এই যে দেখেন ক্লিনিং সার্ভিস, তারপর ফরকাস্টে ক্লিক করেন। তাহলে ওইখান থেকে আপনি বুঝতে পারবেন এভারেজ সিপিসি বা কীরকম কী বিষয়টা দেখতে পাচ্ছেন। এভারেজ সিপিসি কত? হ্যাঁ, $1.68 কিন্তু এটা, হ্যাঁ। আর আপনার কি বলবো আর বলেন, কনভার্সন আসবে 26টা। যদি আপনার ক্যাম্পেইন বাজেট কত হয়, মান্থলি হিসাব করা হচ্ছে কিন্তু এটা। হ্যাঁ, আমাদের লোকেশনটা চেঞ্জ করে লাগতো মনে হয়। ঠিক আছে, তাহলে আমাদের এবারে সিবিসিটা কমে যাবে। আমাদের লোকেশনটা দিয়ে দিলাম, এখান থেকে বাংলাদেশ বাদ দিয়ে ইউনাইটেড স্টেটস ইনক্লুড। সেভ তো হয় নাই, আমি তো জানি, আমি বাংলাদেশটা কেটে দিব। ওই যে দেখেন কেটে দেওয়ার পর এটা সেট করব। এটা অবশ্যই চেঞ্জ হবে, হ্যাঁ, বুঝলো না কেন? যেটা আছে সেটাই দেখাচ্ছে। এটা রিলোড দেন, রিলোড। গুগল আর্টসের মধ্যে অনেকগুলো বিষয় আছে, কিন্তু বুঝলে প্রাকৃতিক আমরা খালি সার্চ করতে হবে, সার্চ দেখি আর কিছু রাখি। ওই অ্যাডটা এমনি মানুষের কাছে যাবে, টার্গেটেড মানুষের কাছে, এই জন্য আপনাকে সবগুলো এগুলো দিয়ে আসতে হবে। কোথায় কি এই সেই লোকেশন ফরকাস্টেই আছে। এই যে দেখছেন এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে, আর কনভার্সনটা বাড়ে গেছে না লোকেশনটার কারণ। তো দেখেন এভারেজ সিপিসি কত? 0.46। এটা কিন্তু সেন্ট, ডলার না। আমাদের 50 পয়সা বা 25 পয়সা নামের আগে কয়েনগুলো ছিল, ওইটাকে ওদের দেশের হিসেবে বলা হচ্ছে যে এগুলো হচ্ছে সে পয়সা ব্যবহার ছিল। 25 পয়সা ছিল না, আচ্ছা কয় পয়সায় 1 টাকা হয়? হ্যাঁ, 100 পয়সা, রাইট। সেরকম এখানে যে সেন্ট, হ্যাঁ, ওই যে সামনে যদি 1 থাকে তাহলে এটা $1 হয়ে গেল, একটু আগে যেমন দেখলেন। তো দেখেন এই যে ক্লিনিং সার্ভিস রিলেটেড যে কিওয়ার্ডগুলো ছিল, ওই কিওয়ার্ডের আন্ডারে আমাদের লোকেশন কোথায়? ইউনাইটেড স্টেটস বা ইউএসএ। তো ওইখানে যদি আপনার ক্লায়েন্টের হয় তাহলে আপনার এভারেজ ডেইলি বাজেট কত? 30। ঠিক আছে, যদি আপনার এভারেজ ডেইলি বাজেট 30 হয় তাহলে আপনার মান্থলি দেখেন কত হবে? 930 মেবি, অথবা কিছুটা বেশি। হ্যাঁ, 30। কারণ আমরা কিন্তু জানি যে, আচ্ছা আমরা যখন ফেসবুকে দেখছিলাম না যে আপনার ক্যাম্পেইনের বাজেট যত থাকবে তার থেকেও বেশি কাটতে পারে, তবে পারফরমেন্স ভালো আসবে। তো সেই ক্ষেত্রে গুগলেরও সেম আর কি। তো ওইখান থেকে জাস্ট লিখে সার্চ করেন কি গুগল অ্যাডস বাজেট, এন্টারে ক্লিক করেন। এখানে বাজেট ওভারভিউ
মানে গুগলের কিন্তু ওই ওই ধরনের বিষয়টা আছে আর কি, যেই দিন আপনার ক্যাম্পেইন ভালো পারফর্ম করবে সেদিন আপনার কি আপনার ডেইলি বাজেটের থেকে কিছুটা বেশি চার্জ করবে। কিন্তু আপনার দিন শেষে আপনার যদি এন্ড ডেট থাকে, এন্ড ডেট বলতে মানে আপনার ক্যাম্পেইনের লাস্ট ডেট থাকে, তাহলে সেই দিনের মধ্যে আপনার টোটাল যত হওয়ার কথা ডেইলি বাজেট 30 ওইটাই কাটবে, কিন্তু কোনো দিন বেশি কোনো দিন কম। ওইটাই আর কি বোঝাতে যাচ্ছিলাম, এখানে ওটাই বলা হচ্ছে। দেখেন আপনার মান্থলি আপনার 930 যাবে, এটা কি রিয়েল, এটা কি মানে হিসাব ঠিক আছে? 30 তো 900 হয়, 30 ফিগুর করলে কত? আচ্ছা ক্যালকুলেটার বের করি। CLCU আমার কি হলো এটা? হ্যাঁ ওপারে কি হয়ে গেছে আপনার প্লাগটা বলে নাইনি জানি টোটাল সেটিং যে আসতো তো কোথায়? হ্যাঁ হ্যাঁ আমি ক্লিক করছি, তো ধরে নিলাম আমাদের ডেইলি বাজেট কত? 30 গুণ করতে হবে না এটা? হ্যাঁ তো ঠিকই তো আছে 900, কিন্তু সে 30টা বেশি ধরে নিছে। যাই হোক আর কি। আর কি বলে দেখেন এখানে CTR নামে অপশন আছে, ইমপ্রেশন কীরকম আসবে, ক্লিকস কীরকম আসবে, অ্যাভারেজ CPA কস্ট পার একুইজিশন, মানে আপনার পার কনভার্সন আসতে এই $8 খরচ দিতে পারি, ঠিক আছে? ওইটাই বলা হচ্ছে। তার কনভার্সন তো ভালোই আসবে, 116 টাকা কনভার্সন আসবে, হিসাব করা যায় আপনার বায়ার তো ছিঁড়ে যাবে, ঠিক আছে? তখন আপনার জন্য গিফট পাঠাই দিবে বাংলাদেশি, এরকম হচ্ছে বিষয়টা। আর এটা আসলে আমরা পরিবর্তন করে দিতে পারি, গুগলই দেওয়া থাকে, গুগলই দেবো, কারণ আমরা ক্যাম্পেইনটা তো গুগলেই পাবলিশ করবো, তাই না? সার্চ পার্টনারে আমরা দিব না, টাকা খরচ। টাইমটা পরিবর্তন করতে পারেন, দেখেন এখানে কিন্তু 2025 ধরে নিছে ভাই, জানুয়ারি 2025। চলো স্যার 25 চলে আসছে পাবো আজকে পরে আমার দিয়ে আছে আপনার দিন আজকে 22 তারিখ, পরের দিন 31 একটু চাই না দিন দেবে। আজকে কিন্তু অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, বিডিং, কনভার্সন ট্র্যাকিং, অতটাও হয়ে যাবে ডাইনামিক রিমার্কেটিং, এটাও দিয়ে দেবো, জাস্ট এই বিষয়টা এখানে আছে। তারপরে দেখেন গুগল রিমার্কেটিং কীভাবে কাজ করে। প্রসপেক্ট বলতে একজন ব্যক্তি আপনার ওয়েবসাইটে আসলো, হ্যাঁ প্রসপেক্ট আছে না, এখানে প্রসপেক্ট আছে না, হ্যাঁ তাহলে এখানে ইয়োর সাইট, তারপর কি বলতেছে প্রসপেক্ট ইজ ট্র্যাক্ট, হ্যাঁ ট্র্যাক্ট করলেন কিসের মাধ্যমে? আপনার ডাইনামিক রিমার্কেটিংটা সেট আপ করা আছে, তারপরে সে বের হয়ে গেল, তার দরজার মতো অপশনটা না লিপস মানে কি বের হয়ে যাও না, হ্যাঁ বের হয়ে গেছে। তারপর ইয়োর অ্যাড অন আদার সাইটস, যখন সে এই ক্যাম্পেইনটা আলাদা কোনো ইয়াতে দেখবে, যখন আমাদের কনভার্সন ট্রেকিং করা থাকবে বা ডাইনামিক ইয়া করা থাকবে, হ্যাঁ তখন কিন্তু ওই যে দেখেন এইটার মাধ্যমে কি প্রসপেক্ট রিটার্ন অন ইয়োর সাইট, ইয়োর অ্যাড অন আদার সাইটস, মানে এখান থেকে সে আমাদের ল্যান্ডিং পেজে আসার পরে বের হয়ে গিয়েছে, কিন্তু সে গুগলে কি কি ব্যবহার করে বলেন তো? গুগলের গুগল ডক্স ব্যবহার করে, জিমেল ব্যবহার করে, তো ওগুলো গুগলের প্রোডাক্ট না? আপনি যদি গুগলে লিখে সার্চ করেন ইউটিউবটাও গুগলের প্রোডাক্ট, তো সেক্ষেত্রে ইউটিউবে যখন যাবে তখন ওইখান থেকে সে নিয়ে আসবে তার, এটা রিমার্কেটিং এভাবে কাজ করে। তো গুগল অল প্রোডাক্টস বা গুগল অল প্রোডাক্ট লিস্ট সার্চ করলাম, হ্যাঁ অনেক কিছু চলে আসবে। আপনি এগুলো সম্পর্কে কি জানেন তো মেবি, দেখেন গুগল ক্যালেন্ডার, গুগল ড্রাইভ, গুগল ফিনান্স, গুগল বলে এত এত যে এগুলো জিনিস কিভাবে করে, কারণ সফটওয়্যার অনেক টপিক আছে, লক্ষ লক্ষ বিলিয়ন টপিক, তো অবশ্যই কি ইংলিশের ব্যাপার, আবার ধরেন আমাদের ভাষার ব্যাপার বিভিন্ন আছে না, এত দ্রুত কিভাবে নিয়ে চলে আসে এটা বুঝতে পারেন কথায় বলছি গুগলের অপটিমাইজেশন নাকি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এত দ্রুত এত কিছু কিভাবে কাজ করে, কি মেনটেন করে এসিওর কথা বলতেছেন? হ্যাঁ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তা মানে ওইখানে হচ্ছে যে আপনার এতগুলো টপিক্স এত অল্প সময় দেখেও আসে, আমরা বাংলাদেশের বিষয় টপিক্স অনেকে দিয়ে দেয় না, কিছু লোকাল ব্যাপার দিয়ে যায়। এসিও নিয়ে কথা বললে অনেক কথা আসবে, ঠিক আছে? তবে ওই কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করি না, দিন শেষে ওই কিওয়ার্ডগুলোই আমাদের কি ল্যান্ডিং পেজে যদি কোনো ইমেজ থাকে বা ব্লগ লেখা থাকে ওগুলোতে দেওয়া থাকে,
বা ইনপুট করা থাকে। ওটাকে যে বলে জাভাকে কি বলে বাবা বেজে দেখি এটাকে বলে যে কি এরকম আরে ই পেজটা কি বলে এটাকে ওনারা পেজটা কি করে আরে জন্য বলে যাচ্ছে। সো এই গাইস সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব বলে কিন্তু ওটা কিন্তু তাড়াতাড়ি চলে হ্যাঁ আমি এই যে কাজগুলো যেগুলো আবার এটা ইউটিউবের ক্ষেত্রে স্বাস্থ্যগুলো ওটা কিন্তু মানে তাড়াতাড়ি চলে শোনে আমার কাছে আশেপাশে ঘুরবি করে না এগুলো ব্যাপারটা আপনার হবে মানে সার্চের বিষয়টা কি জানেন, আমি রিয়েল বেল আইকন দিলে কি হবে, বেল আইকন দিলে নোটিফিকেশন আপনার যে কোনো ভিডিও আপলোড করা হবে না কেন নোটিফিকেশন আকারে আপনার কাছে আসলে ওই রিলেটেড হ্যাঁ ওই চ্যানেল থেকে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন আসবে, ওইটাকেই বলে বেল আইকন। মানে আপনি কোনো ভিডিও মিস করবেন না, www.youtube.com সার্চ দিলাম। তো আমি যদি আমার চ্যানেলের কথাটাই বলি হ্যাঁ, আমি কিন্তু 4 মাস আগে একটা ভিডিও পাবলিশ করছিলাম, সেটা ছিল ফেসবুকের পেজ লাইক নিয়ে। হ্যাঁ, যখন আমি এখানে সার্চ বারে লিখে সার্চ করব কি ফেসবুক পেজ লাইকস সার্চ দিলাম, দেন আমার ভিডিও কিন্তু 2-3 নম্বরের মধ্যে পাবেন আপনি। কি হবে, এই যে আপনি নিচে আসেন, প্রথমে আছে চ্যানেল 24, এই যে 2 নম্বরে আমার ভিডিও দেখতে পাইছেন, এই যে। তো আমার যেই কিওয়ার্ডটা এইটা হ্যাঁ, তো ধরে নিলাম এটা আমার কিওয়ার্ডস, মানে সার্চটা কিভাবে কাজ করে আর কি, এটা আমার কিওয়ার্ড না। তো এই কিওয়ার্ডটা আমার থাম্বনেলের মধ্যে আছে কি না বলেন, ফেসবুক অ্যাডস বা ফেসবুক পেজ লাইকস দুইটা কিওয়ার্ড আমি ইনক্লুড করছি কোথায়, থাম্বনেলে। এবং ওই থাম্বনেল বা ওই থাম্বনেলের মধ্যে যে কিওয়ার্ডটা আছে বা আমার সার্চ নাম যেটা, আমি এখানে আসার পর কি লিখে সার্চ করলাম ফেসবুক পেজ লাইক, মানে আমি ফেসবুক পেজ লাইক কীভাবে পাবো বাড়াবো ওটা নিয়ে আমি সার্চ করলাম। কিওয়ার্ডটা কি ফেসবুক পেজ লাইক, তো ওই কিওয়ার্ডটা আমার এই ভিডিওর ইউটিউবের টাইটেল আকারে আছে কিনা বলেন, ফেসবুক পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন, যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করে তাও আসবে। তাহলে মানে একের অধিক কিওয়ার্ড এখানে ইমপ্লিমেন্ট করা আছে। তারপরে কি ইনক্রিজ ফেসবুক পেজ লাইকস ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল 2024, তো মোটামুটি দেখেন 4400 ভিউজ আসছে কত 4 মাসে। এটা কিন্তু আমার চ্যানেল আপনারা জানেন, দেখেন তাহলে আমার এই ভিডিওটা র্যাঙ্ক করছে না। আচ্ছা ফেসবুক পেজ লাইক নিয়ে তো আরও অনেকেই ভিডিও বানাইছে, কিন্তু তারা কেন র্যাঙ্কে নাই বলেন, দেখেন এই ভিডিও এই ব্যক্তিও র্যাঙ্কে নাই কেন নাই বলেন তো, সেম টপিকই সব বানাচ্ছে, কিন্তু দেখেন তার থাম্বনেলের মধ্যে খুব একটা বেশি নাই। কিন্তু আমি চেষ্টা করছি কোথায় বলেন তো, এই কিওয়ার্ডটা আমার থাম্বনেলে টাইটেলে সব জায়গায় রাখছি, ডিসক্রিপশনেও রাখছি কিন্তু, ঠিক আছে। আবার এই থাম্বনেলটা যখন আমি ডিজাইন করছি তখন কিন্তু ওই থাম্বনেলে তো ধরে নিলাম আমি কোথায় আসলাম, এখানে আরো অপশন ছিল না, ওখানে কোথায় গেল সফটওয়্যার ডিজাইন করছেন এটা কোনটা, এটা কি এটা ফটোশপে ডিজাইন করছিলাম তো এখন দেখেন এই ব্যক্তির থাম্বনেল আর আমার থাম্বনেলের মধ্যে কোনটা বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে, আপনার ইয়াতে বলেন, আমার ইয়াতে না, আমি তো আমারটাই ভালো লাগে হ্যাঁ পারফেক্ট। এখন আপনি বলেন এই থাম্বনেলটা আপনার খুব বেশি ভালো লাগতেছে, মানে দেখতে কমফোর্টেবল ফিল হচ্ছে নাকি এইটা, মানে সহজে বুঝতে পারতেছে কোনটা আপনারটাই হচ্ছে ওইটা তো সাদা মাটা দিয়ে মানে। এবং দেখেন আমি এখানে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকের ইয়াটা দিছি, তারপরে এই যে ইমোজিগুলো লাইক লাভ হয়ে গেছে আমার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, তো এইটা বেশি উজ্জ্বল বা লেখা গেল স্পষ্ট বোঝা যাচ্ছে। তো থাম্বনেলটা এরকম হওয়া উচিত, হাইলাইট করে না, হাইলাইট করতে ব্লার হয়ে গেলে মানুষ চোখে ধরে না, এই যে কালি ব্লার অবশ্যই গেলে এই হচ্ছে বিষয়। তো সবার থাম্বনেলের ক্ষেত্রে আমি আমার থাম্বনেলটা ডিফারেন্ট করার ট্রাই করি এই আর কি। তো এই ব্যক্তিগুলো কিন্তু সামনে আসলো না, আমারটাই আসলো কেন বলেন তো, ওই যে কিওয়ার্ডটা আমি টাইটেলে ডিসক্রিপশনে থাম্বনেলে সব জায়গায় রাখছি, এটাই হচ্ছে এসইও, এইভাবে কাজ করে এসইও। কারণ সেমভাবে আপনি যখন মোবাইল ফোন লিখে সার্চ করবেন গুগলে, হ্যাঁ মানে এসইওটা কীভাবে কাজ করে ওটাই বোঝাচ্ছে আর কি। তো ধরে নিলাম বেস্ট স্মার্টফোন বা বেস্ট স্মার্ট ওয়াচ সার্চ দিলাম, তো দেখেন এই যে এটা আসলো, হ্যাঁ কেন আসলো বলেন তো, তার টাইটেলের মধ্যে স্মার্ট ওয়াচ কথাটা আছে কিনা, আছে, গীত নাই বেস্ট তো আগে নেই, ওটা থাকলেও হবে না থাকলেও হবে। এই স্মার্ট ওয়াচটা যদি এইখানেও থাকতো প্রাইসের জায়গায় তাও আসতো। তো শুধু কি এখানে টাইটেলে আছে, অবশ্যই নেই, তাদের একটা পেজই আছে, দেখেন ওই যে দেখেন উপরে একটু খেয়াল করেন, এইখানে একটু যদি খেয়াল করেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ওই যে দেখেন এটা তাদের কি
ডোমেইন নাম বা তাদের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ। কিন্তু দেখেন এখানে ক্যাটাগরি তারা তৈরি করছে কিসের আন্ডারে? স্মার্ট ওয়াচ। তো আমি তো স্মার্ট ওয়াচ নিয়ে রেখে সার্চ করছি, তো ক্যাটাগরি তারা তৈরি করছে, এই যে র্যাঙ্ক করছে, বুঝেন নাই? এখন যদি এখানে ভিজিট করেন আপনি তো ওয়াচ বা ঘড়িয়ে দেখবেন, অন্য কিছু দেখবেন? তো এই হচ্ছে বিষয়। কিন্তু এর ভিতরে আরও অনেক বিষয় আছে। দেখেন তাদের অনেকগুলো কিওয়ার্ড, শুধু আপনি ওয়াচ লিখে সার্চ করলে যে পাবেন বিষয়টা তেমন না। এখন দেখেন এখানে অনেকগুলো আসতেছে, বুঝছেন? তাদের ক্যাটাগরি কীভাবে বুঝলাম? ওই যে দেখেন এখানে কয়টা সেকশন, এই যে .com থেকে এটা একটা সেকশন, ক্যাটাগরি একটা সেকশন, স্মার্ট ওয়ার একটা সেকশন, 3টা। কিন্তু এসইও যারা করে তারা সবাই বলে যে এই 3টার বেশি অধিক যেন না হয় আপনার ক্যাটাগরি থেকে পার পরে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের নাম, এর অধিক হলে ওটা র্যাঙ্কিং চায় না, বুঝছেন? এইভাবে এসইও কাজ করে। আই হোপ বুঝতে পারছেন। আরও এক্সাম্পল দিতে হবে, ক্যান্সেল করলাম। আজকে তো অনেক সময় হয়ে গেছে, ঠিক আছে? আজকে তাহলে এখানেই শেষ করতেছি, আর আমি ফাইল বা শিটগুলো দিয়ে দেবো। হ্যাঁ।